17,000 ফিটে -30 ডিগ্রি, কোনো জায়গায় -40 ডিগ্রি সেলসিয়াস, খালুবার মতন জায়গা, সেখানে লড়াই করেছে বাটালিক সেক্টরে। 12 ডিগ্রি কলকাতায় যখন ঠান্ডা হয়, 12 ডিগ্রি 10 ডিগ্রি হলে পরে ভীষণ ঠান্ডা হয়েছে। একই সময় সিয়াচিনে -40 ডিগ্রি সেলসিয়াসে, যেখানে ডিম সেদ্ধ হতে 3.5 ঘন্টা লাগে একটা ডিম। একটা টুথপেস্ট থেকে সকালবেলা এই টুথপেস্ট বার করতে 1.5 ঘন্টা গরম জলে ফেলে রাখতে হয়। 72 ঘন্টা তাকে ছেড়ে দেওয়া হয়, তাকে নিজে সব কিছু জোগাড় করে খেতে হবে, জঙ্গলের মধ্যে ছেড়ে দেওয়া হয়। একটা কম্পাস দিয়ে একটা পয়েন্ট দিয়ে দেবে যে এ পয়েন্ট থেকে আপনাকে বি পয়েন্টে যেতে হবে। যারা প্যারা কমান্ডো থাকে তাদের আরও কঠিন থাকে। তাদের ধরুন এন্ডিওরেন্স রান হয়। এন্ডিওরেন্স রান ইজ 120 কিলোমিটার, 15 কিলো ওয়েট নিয়ে 120 কিলোমিটার তাকে দৌড়তে হবে, অ্যান্ড ইউ হ্যাভ টু কভার ইট 1.5 days। ক্যাপ্টেন কালিয়াকে যেদিন ফেরত দিল, তার সঙ্গে আরও 19 জনে, তার সমস্ত বডির কোনো পার্ট ছিল না। তার এই নেলস তুলে দিয়েছিল, তার পার্সোনাল মানে দাঁত ভাঙা, তাকে নাক কান ফুটো করে দেওয়া হয়েছিল, এবং আরো নৃশংসভাবে মারা হয়েছিল। তো উদাহরণ হিসেবে পাঠানো হয়েছিল ডেড বডি। চারিদিকে রকেট যাচ্ছে, মানুষের বাড়ি ঢুকে যাচ্ছে। অপারেশন সিঁদুরে ঠিক কি হলো, মানে আমরা কতটা সাকসেস? সোশ্যাল মিডিয়ায় এত ছবি যে পাকিস্তানে ঢুকে আমরা এই করেছি, সেই গুড়িয়ে দিয়েছি, ওই গুড়িয়ে দিয়েছি, মানে কিছু হলো কি? পাকিস্তান সবাইকে ব্ল্যাকমেল করে আমাদের কাছে আমরা নিউক্লিয়ার নেশন। ভারত সেই জায়গায় পৌঁছে গেছিল। এখন সরকার যারা দিল্লি চালাচ্ছে, যারা দিল্লি দেখছে, একবার না একবার এই যারা লাল চোখ দেখাচ্ছে, লাল চোখটাকে একবার বার করে নিতে হবে। আমরা যে বারবার বলি না সার্জিক্যাল স্ট্রাইক হচ্ছে, সার্জিক্যাল স্ট্রাইক কি? একটা যাচ্ছি এক জায়গায়, একটা বাড়িতে। পাকিস্তানটা পুরোটা মনে রাখতে হবে, আইএসআই অথবা পাকিস্তান সামরিক বাহিনী, এটা পুরোটাই জঙ্গি। মাথাটা যতদিন আমরা থেতলে দিতে হবে। আমরা চাই উই নিড আ কংক্রিট অ্যাকশন। আর অক্টোপাসের মাথা হচ্ছে মোল্লা মুনির, আসিম মুনির অথবা পাকিস্তান। আমি পাকিস্তান খুব ভদ্র ভাষা বলছি, টেররিস্ট। স্যার, আপনি পাকিস্তানকে জবাব দেওয়ার কথা বললেন, ডেফিনেটলি, কিন্তু বাংলাদেশকেও তো এবার একটা জব্দ করার, জবাব দেওয়ার সময় এসেছে। বিশেষ করে যারা বলছিল 7 সিস্টার্স নিয়ে নেবে অথবা শিলিগুড়ি করিডোরের স্বপ্ন দেখছিল, আমার মনে হয় স্বপ্নটা দিবা স্বপ্ন হয়ে থাকা ভালো। কারণ এর দিকে যদি পা বেরোয়, তাহলে আমার মনে হয় বাংলাদেশকেও ক্রাচ নিয়ে চলতে হবে, পাটা থাকবে না। যুদ্ধের সময় একটা মৃত্যু চিঠি লিখে যেতে হয়, এই বিষয়টা ঠিক কি? মানে এটা কেন? এটা একটা সেনা লিখবে কিভাবে তার মা বাবাকে? পড়বেন, এই চিঠিগুলো সব ডোমেনে আছে, এগুলো সব পাবলিক ডোমেনে আছে, গণমাধ্যমে পাবেন। বিজয়ন থাপারের চিঠি, তার বাবা এখনও কার্নেল থাপার বেঁচে আছেন, তার বাবাও এই চিঠি পড়েছিলেন। এবং বিজয়ন থাপার বলছে, যখন বাবা তুমি এই চিঠিটা পড়বে, বাবাও একজন সামরিক বাহিনীর কার্নেল ছিল, তো তুমি যখন চিঠিটা পড়বে, তো মনে রাখবে যে আমি তোমার পাশেই আছি, আমি তোমাকে ছেড়ে যাইনি। যে সেনা জওয়ানরা নাকি পোড়া রুটি, শুকনো ডাল এসব খাচ্ছে। তো গরম ট্যাঙ্ক, তারপর যে ক্লাইমেট, ওই ট্যাঙ্কের ইঞ্জিনের ওপর যদি জল রাখি আর ম্যাগি দিয়ে দিই, আমরা খেয়েছি, সেটা কিন্তু সেদ্ধ করে দেয়। সো আমাদের তখন আগুন লাগে না। পশ্চিমবঙ্গ নাকি কয়েক বছরের মধ্যে তৃণমূল ক্ষমতায় থাকলে বাংলাদেশ হয়ে যাবে। আমি জানি না বাংলাদেশ যদি বারবার লাল চোখ দেখায়, সেটা ভারতের মধ্যে কোনোদিন ঢুকে যাবে কিনা, সেটা আমি বলতে পারছি। মুখ্যমন্ত্রীর গান কবিতা কেমন লাগে? 1999 তেসরা মে, হাড় হিম করা যুদ্ধ, ইতিহাস রচনা করা যুদ্ধ দেখেছিল গোটা দেশ। ভারতবাসী হিসেবে আমি, আপনি, আমরা সবাই গর্বিত। পাকিস্তানের মুখে চুন কালি মাখিয়ে যুদ্ধ জয় করেছিল আমাদের বীর সেনা জওয়ান। কিন্তু সামনে থেকে যারা যুদ্ধটা দেখেছিলেন, আমরা তো সিনেমার পর্দায় দেখেছি, আমরা তো বইয়ে পড়েছি, লেখালেখিতে জেনেছি, কিন্তু সামনে থেকে যারা যুদ্ধটা দেখেছিলেন, কি হয়েছিল সেই যুদ্ধে? বা ধরুন অপারেশন সিন্দুর, তারই বা ঠিক কি হলো, কতটা সফল, আমরা এই সবটা নিয়ে কথা বলবো। হ্যাঁ, ইন্ডিয়ান আর্মি, ভারতীয় সেনা আজ ঠিক কী অবস্থায় দাঁড়িয়ে রয়েছে, কি হয় ভারতীয় সেনার অন্দরে, কিভাবে ট্রেনিং হয়। আপনাকে বলছি, যদি আপনি ভারতীয় সেনা জয়েন করতে চান, যোগ দিতে চান, দেশের জন্য লড়তে চান বীর জওয়ান হয়ে, কিভাবে নিজেকে প্রস্তুত করবেন, আজকে সবটা থাকবে বিশেষ এই পডকাস্টে। কারণ সামনেই এমন দিন, যে দিন আমরা অনেক কষ্টে অর্জন করেছি আমাদের অধিকার, সাধারণতন্ত্র দিবস। তার আগে ভারতীয় সেনাকে আরও একবার সশ্রদ্ধ প্রণাম
আমি আমাদের সকলের তরফ থেকে। আর এই গোটা বিষয়টা যিনি সুন্দর করে আমাদের সামনে আরও একবার ব্যাখ্যা করে দেবেন, ভারতকে আরও একবার গর্বে উজ্জীবিত করবেন, কর্নেল দীপ্তাংশু চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন, কমান্ডিং অফিসার। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত। থ্যাংক ইউ ভেরি মাচ। ইট ওয়াজ প্লেজার যে আপনি আজ ডেকেছেন, এবং কালকে হয়তো রিপাবলিক ডে, তার আগে সমস্ত ভারতবাসীকে, 140 কোটি ভারতবাসীকে আমাদের তরফ থেকে অভিনন্দন, আর প্লাসের তরফ থেকে অনেক অনেক অভিনন্দন। আমরা আরও শক্তিশালী হই, আমরা আরও এগিয়ে যাই, উন্নয়নের দিকে ভারত এগিয়ে যাক, এবং আমরা যে রাস্তা দেখাবো বিশ্ব যেন আমাদের সেই জায়গাটা ফলো করে। একদম স্যার, পডকাস্টে বসে আছি তাই, নালে আমার খুব ইচ্ছে ছিল আপনার পায়ে হাত দিয়ে প্রণাম করে এই পডকাস্টটা শুরু করার, কিন্তু এখান থেকেই আপনাকে প্রণাম জানিয়ে শুরু করছি। স্যার, ভারতীয় সেনা, আমার মতো অনেক ভারতীয়র কাছে ভগবানের পরের স্থানই ভারতীয় সেনার। ভারতীয় সেনার কোন কোন সাফল্যকে আপনি খুব কাছ থেকে, একেবারে সামনে থেকে দেখেছেন? যদি আরেকটু প্রশ্নটা ভালোভাবে করি, ভারতীয় সেনার এখনো পর্যন্ত সব থেকে বড় যুদ্ধ জয় কোনটা বলবেন? কার্গিল ওয়ার? দেখুন, প্রথম কথা, ভারতীয় সেনা এই 140 কোটি ভারতীয়দের মধ্যে একটা 14 লাখ 13 লাখ আমাদের যে সৈনিক, তার মধ্যেই তো আপনি যে ভগবানের পর্যায়ে রাখছেন না, আমরা সাধারণ মানুষ। ভারতের সার্বভৌমত্ব, ভারতের ইন্টিগ্রিটি, এবং যে কমপ্লিট সেটা সিভিল এড হোক অথবা এই সার্বভৌমত্ব বাঁচাবার জন্যে ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান নেভি, ইন্ডিয়ান এয়ারফোর্স তারা এগিয়ে থাকে, তৎপর হয়। কেন? 140 কোটি ভারতবাসীর দিকে তাকিয়ে। এটা হচ্ছে প্রথম। আপনি যেমন বলছেন যে কোন লড়াই সবচেয়ে বড় তার সাফল্য ভারতে, দেখুন, ভারতের লড়াই 1948 সাথেও 48 সালে পাকিস্তানের সাথে হয়েছিল, 62 সালে একটা ব্লান্ডার হয়েছিল ভারত চীনের সাথে, তারপর উই হ্যাভ 1965 1965 আবার ভারত পাক আর একটা বড় যুদ্ধ হয়েছিল, তারপর হয়েছিল 1971 যে সময় ভেঙে দেয়া হলো, পাকিস্তানকে দু ভাগে ভেঙে দিয়ে বাংলাদেশের নতুন জন্ম হলো, এবং সেই সময় শ্রীমতী ইন্দিরা গান্ধীর কথা, ফিল্ড মার্শাল মানেকশর কথা, এবং বিভিন্ন যে জেনারেল সাগত সিং আছে, জেনারেল অরোরা আছে, প্রত্যেকের এক বীর গাথা 1971-এর সাফল্য বললে 1971, যেখানে একটা নতুন রাষ্ট্রের জন্ম দিয়েছিল ভারত। তারপর যদি আরও এগিয়ে আসি, আমাদেরই সার্বভৌমত্বকে ভেঙে পেছন থেকে প্রহার করতে চেয়েছিল পাকিস্তান, এবং আমাদের এই যে বিভিন্ন যে চূড়া, সে কার্গিল হোক, দ্রাস হোক, বাটালিক হোক, সেখানে রাতের অন্ধকারে মানে সামনের দিকে লড়াই, তো সামরিক বাহিনী কী করে? লড়াইটা সামনের দিকে করে। ওরা চুরি চুপে করে এই বিভিন্ন যে চূড়া তার মধ্যে এসে লুকিয়ে বসেছিল, এবং ভেবেছিল যে ন্যাশনাল হাইওয়ে 1 আলফা, যেটা লে এবং শ্রীনগরকে জোড়ে, সেই রাস্তাটা কেটে দেবে, এবং কাশ্মীর নিয়ে, যেটা ওদের অনেক দিনের স্বপ্ন, কাশ্মীর নিয়ে একটা বাটার সিস্টেমের মধ্যে আসবে, সেটা ওরা ফেল করেছে। সো কার্গিল ইজ অ্যান ইকুয়াল, আপনি যদি সাফল্যর দিকে বলেন, কার্গিল যে হাইটে লড়াই হয়েছে, যে আইসি হাইটে 16,000 ফিট, 17,000 ফিট, 20,000 ফিটে লড়াই করেছে ভারতে, যেখানে একটা ব্লেড অফ গ্রাস নেই, পুরো পাথরের চূড়া, কোনো জায়গা আপনি লুকোতে পারবেন না, কোনো গাছপালা নেই, শুধু ওপেন, একদম ওপেন। সেইখানে লড়াই করেছে 16,000 ফিটের ওপর, 16,000, 17,000, 20,000 ফিটে, এবং টেম্পারেচার ছিল হচ্ছে -5 ডিগ্রি, -6 ডিগ্রি, একদম লো থেকে -30 ডিগ্রি, -40 ডিগ্রি এখানে লড়াই করেছে। তো ওখানে যে শত্রু যে ছিল, পাকিস্তান নিশ্চিতভাবে শত্রু, তার থেকে বড় শত্রু ছিল হচ্ছে ঠান্ডা, তার সঙ্গে শত্রু ছিল হচ্ছে পর্বত, যে একদম ক্লিফ। যারা লে লাদাখ দেখেছে, যারা দ্রাস দেখেছে, তারা জানবে যেটা পাথর, শুধু চারিদিকে পাথর, সেইখানে লড়াই করেছে হচ্ছে ভারতীয় সৈনিক। এবং আমরা জানি, আমি এটার সঙ্গে একটু ডাইগ্রেস করছি, লড়াই হয়ে গেছে, তখন কার্গিল শেষ, বিজয় হয়েছে। বিভিন্ন রাষ্ট্র থেকে এই যে কার্গিল লড়াই ভারতীয় সামরিক বাহিনী লড়েছে, ভারতের বায়ুসেনা লড়েছে, তার কীভাবে 16,000, 17,000 ফিটে -30 ডিগ্রি, কোনো জায়গায় -40 ডিগ্রি সেলসিয়াস, খালুবার মতন জায়গায়, সেখানে লড়াই করেছে বাটালিক সেক্টরে, দ্রাসে, পান্দ্রাসে,
সেটা দেখার জন্য সুইজারল্যান্ড থেকে সুইস আর্মির বিভিন্ন জেনারেলরা এসেছিল এবং তারা বলেছিল যে আমরা অদ্ভুত, আমরা অবাক যে সুইস আর্মি মাউন্টেন ওয়ারফেয়ারে ওয়ান অফ দ্য মোস্ট অ্যাডভান্স। সেখানে বলছে যে ভারতের সামরিক বাহিনী এই চূড়ায় এইভাবে অ্যাক্লেমেট, আর সেভাবে কিন্তু আমাদের কোনো যে অ্যাক্লেমেটাইজেশন যে তারপরে কাপড় জামা চাই পরিকাঠামো সেই পূরণ ছিল না, কারণ এটা হঠাৎ হয়েছিল। সেইভাবে এক্সট্রিম কোল্ড ক্লাইমেট একটা পোশাক থাকে, সেগুলো সবার ছিল না। এবং সেইখানে বিনা স্নো বুটে যে একটা অ্যাটায়ার থাকে যেখানে লড়াইয়ের জন্য, সেটা ছাড়াও ভারতীয় সামরিক বাহিনী ভারতের জন্যে, তখন হয়তো 120 কোটি মানুষ ছিল, তাদের দিকে তাকিয়ে তারা কিন্তু শেষ, তো এখানে 500 জন মারা গেছিল, 500+ পিপল হ্যাভ ডায়েড। কাদের জন্যে? এই যারা আপনারা দেখছেন আজকে, কালকে হয়তো আপনারা আবার সেলিব্রেট করবেন, 26শে জানুয়ারি আবার সেলিব্রেট করবেন, একদিনে ন্যাশনাল ফ্ল্যাগ তুলবেন, অনেক গান হবে, অনেক সামরিক বাহিনীদের আপনারা সম্মান জানাবেন, স্যালুট জানাবেন, কিন্তু 24 ঘন্টা 7 দিন 365 দিন এই হাইটস, আজকের দিনও আপনারা যখন দেখছেন সিয়াচিনে -30 ডিগ্রি, এখন 12 ডিগ্রি, কলকাতায় যখন ঠান্ডা হয় 12 ডিগ্রি 10 ডিগ্রি হলে পরে ভীষণ ঠান্ডা হয়েছে, একই সময় সিয়াচিনে -40 ডিগ্রি সেলসিয়াসে, যেখানে ডিম সেদ্ধ হতে 3.5 ঘন্টা লাগে, একটা টুথপেস্ট থেকে সকালবেলা এই টুথপেস্ট বার করতে 1.5 ঘন্টা গরম জলে ফেলে রাখতে হয় ওই পেস্টটাকে, তারপর একটা সৈনিক দাঁত মাজতে পারে ওই সকালবেলা। তো যারা দেখছেন নিশ্চিতভাবে আপনারা তো সম্মান জানান, তবে কিভাবে ভারতীয় সামরিক বাহিনী থাকে, কাজ করে এবং দেশের জন্যে শত টাকা পেলেও, লক্ষাধিক টাকা দিলেও সিয়াচিনে -30 ডিগ্রি সেলসিয়াসে তারপর যেভাবে গোলা পড়ে ওখানে, এবং 1 মিনিটে 1000 গুলি, একটা LMG অথবা MMG মিডিয়াম মেশিন গানে 1 মিনিটে 1000 গুলি বেরোয়, সেই ঠান্ডার মধ্যে, এই গোলাগুলির মধ্যে সেইভাবে খাদ্য পরিণতি, ওখানে খুবই অবস্থা খারাপ। আমি বলছি না যে ভারত দেয় না, নিশ্চিতভাবে দেয়, তবে যে অবস্থানে থাকে খাওয়াটা ইটস ভেরি ডিফিকাল্ট, অ্যাপেটাইট চলে যায়। একটু শরীর খারাপ হলে কলকাতায় সারাদিন বলে অ্যাসিডিটি হয়ে গেছে, আমার গায়ে হাত পায়ে ব্যথা। আমি একটু মজার ছলে বলছি, পুরোটা এরম না, আমি কাউকে ছোট করছি না, তবে আমি বলতে চাইছি, আমি এই সিমিলিটা আনতে চাইছি, কীরমভাবে একটা সামরিক বাহিনীর জওয়ান কিভাবে তার দিন কাটে, কিভাবে সে লড়াই করেছে, কিভাবে সে কার্গিলে লড়াই করেছে, অথবা আমাদের যারা ছিলেন 1971 যে লড়াই, তখন তো আরও অত্যাধুনিক এই তকনিক ছিল না, এই টেকনিক্যাল অ্যাডভান্সমেন্ট, এখন অত্যাধুনিক আরও। আমরা অপারেশন সিঁদুর দেখেছি, লড়াইয়ের পুরো ব্যাটলফিল্ড, হাইব্রিড ওয়ারফেয়ার, অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার, পুরো ওয়ারফেয়ারের টেকনোলজি চেঞ্জ হয়ে গেছে, কোল্ড ওয়ার স্টার্ট, হাইব্রিড ওয়ারফেয়ার, অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার। তো লড়াই যত এগোবে, যত আমরা এগিয়ে যাব, যত আরও অত্যাধুনিক অস্ত্র পাবে, তো ব্যাটলফিল্ড সিনারিও কিন্তু সাথে সাথে আবার চেঞ্জ হবে। স্যার, আমরা যেটা স্বপ্নেও ভাবতে পারি না, কল্পনা করতে পারি না, আপনাদের মতো সেনা জওয়ানরা সেটা ফিল্ডে গিয়ে করছেন। তো একজন সেনাকে কিভাবে তৈরি করা হয়, সেই ট্রেনিং পিরিয়ডটা নাকি ভীষণ কঠিন, তবে গিয়ে এরকম একজন সেনা তৈরি হয়। কি হয় ট্রেনিংয়ে? কিছুটা আপনার প্রশ্ন সঠিক। সেনাকে তৈরি করতে ভারত সরকারকে অনেক লোহা গরম করতে হয়। তো সেনাতে আসতে গেলে প্রথম কথা, সেনায় কীরকম করে আসবেন, তো অনেক প্রসেস আছে। সৈনিক যারা আছে তারা, তাদের জন্যে একটা কোয়ালিটেটিভ রিকোয়ারমেন্ট থাকে, কি পাস করতে হয়। এখন যেহেতু খুব অত্যাধুনিক ইকুইপমেন্ট ইউজ করতে হয়, তাদের বেসিক যারা ধরুন ইঞ্জিনিয়ার্সে যাবে অথবা সিগন্যালে যাবে, তাদের কিন্তু গ্র্যাজুয়েট হওয়া হচ্ছে অনিবার্য, গ্র্যাজুয়েট হতে হবে, এবং সৈনিকেও। এবং তাকে যারা জেনারেল ডিউটি সোলজার, যারা এই লড়াই করছে, আপনি যারা ইনফ্যান্ট্রিতে যায়, যারা স্পেশাল ফোর্সে থাকে, সেখানে কিন্তু ক্লাস 12 পাস করতে হবেই। আমি সৈনিকদের কথা বলছি, তাদের তারপর একটা পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়, সেখানে সাইকোলজি টেস্ট আছে, রিটেন টেস্ট আছে। এবং যারা ভাবেন যে সেনা মানেই দৌড় এবং ছাতি চড়া, এগুলো হয় কিন্তু তার আগে কিন্তু আপনাকে কয়েকটা পরীক্ষা পাস করতে হবে, মেডিকেল ক্লিয়ার করতে হবে, এবং তার সঙ্গে এই ফিজিক্যাল টেস্টগুলো আছে। শুধু ফিজিক্যাল টেস্ট পাস করে কিন্তু
সেনায় ঢোকা যায় না। এটা হচ্ছে যারা সৈনিক থাকে। এবং যারা অফিসার্স থাকে তাদের ইউপিএসসির দুরকম পরীক্ষা হয়। একটা কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস হয়, যেটা গ্র্যাজুয়েশনের পরে করতে হয়। আর একটা হয় এনডিএ, ন্যাশনাল ডিফেন্স একাডেমি, সেটা ক্লাস 12-এর পর এনডিএর পরীক্ষা হয়। সেটাও ইউপিএসসিতেই ক্লিয়ার করে তাকে এনডিএ যেতে হয়। এবং শুধু পরীক্ষা ক্লিয়ার করলে হবে না, পরীক্ষা ক্লিয়ার করার পর তাকে এসএসবি যেতে হয়, যেটা এক্সট্রিমলি ডিফিকাল্ট। এসএসবি সেটার ধরুন একটা পরীক্ষায় আমি যারা দেখছেন এবং যারা তৈরি হচ্ছেন, যাদের ইচ্ছে, বিশেষ করে আমি চাই পশ্চিমবাংলার যুবক যুবতী যারা দেখছে অনেকে আসুক ভারতীয় সেনাবাহিনীতে, সামরিক বাহিনীতে, এয়ারফোর্স, নেভিতে। অ্যান্ড আই এম টেলিং ইট ইজ ওয়ান অফ দ্য বিউটিফুল সার্ভিস, ইজ এ ওয়ে অফ লাইফ। এটা কোনো প্রফেশন নয়। আর্মি, নেভি, এয়ারফোর্স ইজ অ্যান ওয়ে অফ লাইফ। সেখানে ঢুকতে গেলে ধরুন আপনাকে তৈরি হতে হবে। 6 লক্ষ 6.5 লক্ষ পরীক্ষা দেয় এবং তার মধ্যে অফিসার্স যারা ক্লিয়ার করে আফটার এসএসবি ইজ 100 জন। এবার কোনো সময় 100 জনও না, সেই হিসাবে 70 থেকে 75 জন। তো 6 লক্ষ লোক পরীক্ষায় বসে। এটা বছরে 2বার হয়, আইদার টু সিডিএস অর থ্রু এনডিএ, যেটা ইউপিএসসি কন্ডাক্ট করে এক্সামটা। তারপর ওটাকে প্রথমে যে ক্লিয়ার করবে, ওটাতে ক্লিয়ার করবে সে অ্যারাউন্ড 6 লক্ষের মধ্যে খুব বেশি হলে অ্যাবাউট 6,000-7,000 লোক ক্লিয়ার করবে। ওই 6,000-7,000 ইন্টারভিউতে যাবে। লাস্ট পর্যন্ত যখন মেডিকেল ক্লিয়ার করবে, পড়ে থাকবে হচ্ছে 70 থেকে 100 জন। তো 6 লক্ষর মধ্যে থেকে দিস ইজ দ্যাট টাফ অ্যান্ড দ্যাট পিরামিডিক্যাল স্ট্রাকচার। সেখানে ঢোকার পর এটা হচ্ছে থ্রু সিডিএস অ্যান্ড এনডিএ বললাম। এবং আর একটা এন্ট্রি স্কিম আছে, হচ্ছে টেকনিক্যাল এন্ট্রি স্কিম। যারা ধরুন ইঞ্জিনিয়ারিং পড়ছে, যাদবপুর ইউনিভার্সিটি পড়ছে, ফাইনাল ইয়ার অফ ইঞ্জিনিয়ারিং, সেখানে একটা টেকনিক্যাল এন্ট্রি স্কিম থাকে, TES। তাদের ওই ইউপিএসসি পরীক্ষাটা আর দিতে হবে না। ডাইরেক্ট যারা ইচ্ছুক ভারতীয় সামরিক বাহিনী জয়েন করা, বিশেষ করে যারা ইঞ্জিনিয়ারিং পড়ছে, তারা ইঞ্জিনিয়ার্সে যেতে পারে, সিগন্যালে যেতে পারে, অথবা ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স ইএমইতে যেতে পারে। এই 3টে জায়গায় ওদের জন্য স্পেসিফিক ইঞ্জিনিয়ার্সদের জন্য রাখা হয়, অথবা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে থাকে তারা এটায় যেতে পারে। এবং এটা অল ওভার ইন্ডিয়ায় তারা যায়। এটা TES, টেকনিক্যাল এন্ট্রি স্কিম। সেটা আফটার ডিউরিং এই যে ফাইনাল ইয়ার যে ইঞ্জিনিয়ারিং করছে সেখান থেকেও যেতে পারে, অথবা যারা ক্লাস 12-এ সায়েন্স পড়েছে, একটা TES পরীক্ষা হয়, টেকনিক্যাল এন্ট্রি স্কিম। সেটা করার পর ডাইরেক্ট পুনায় কলেজ অফ মিলিটারি ইঞ্জিনিয়ারিং আছে, অথবা MCTP মাও আছে, অথবা ইএমইর আছে সেকেন্ডার বাদে, ওখানেও অ্যাজ অ্যান অফিসার ওখানে আবার ট্রেনিং হবে। ওদের ইঞ্জিনিয়ারিংটা আর্মি পড়ায়, সেটা ভারত সরকার তাদের সেই অর্থটা যোগায় প্রত্যেকের। তাকে তার বাবা মাকে আর সেই অর্থ ইঞ্জিনিয়ারিংয়ের জন্য যোগাতে হবে না। তো এইভাবে কয়েকটা ওয়ে আছে, ভেনিউ কাম, এরকমভাবে ভারতীয় সামরিক বাহিনী আসতে পারে। তারপর শুরু হয়, যারা অফিসার্স গ্রেডে আছে তারা একাডেমি চলে যায়। কেউ যায় IMA দেরাদুন, ইন্ডিয়ান মিলিটারি একাডেমি দেরাদুন, যারা CDS পাস করে, অথবা অফিসার্স ট্রেনিং একাডেমি চেন্নাই। আর একটা হচ্ছে তারা এনডিএ যারা পাস করছে ক্লাস 12-এর পর, তারা চলে যাচ্ছে এনডিএ খড়গবাসলা, যেটা পুনাতে। তো এইখানে এনডিএতে 4 বছরের ট্রেনিং হয়, ফাইনাল ট্রেনিং 18 মাসের ট্রেনিং হয়। এনডিএতে বেসিক ট্রেনিংটা হয়, তাকে আবার স্পেশালাইজ এই মিলিটারি ট্রেনিংয়ের জন্য IMA থেকেই করতে হবে। তারপরে বিভিন্ন ডিপার্টমেন্টে, মানে যারা বুঝতে পারবেন, রেজিমেন্ট, কোর, আমি বোঝার জন্যে সাধারণ ভাষায় ডিপার্টমেন্টে চলে যায়। কেউ চলে যাবে ইনফেন্ট্রিতে, কেউ চলে যাবে ইঞ্জিনিয়ার্স, কেউ চলে যাবে আর্মার্ড মানে ট্যাঙ্ক, কেউ যাবে গোলা আর্টিলারি। সে একইভাবে কেউ যাবে সিগন্যালসে। একইভাবে যারা সৈনিক হিসেবে ঢুকছে, যে সৈনিকদের হয়ে যায় যে যখন তারা এন্ট্রি হয়ে গেল, কেউ ডাইরেক্ট ইনফেন্ট্রিতে গেল, কেউ ডাইরেক্ট সিগন্যালসে গেল, কেউ ডাইরেক্ট ইঞ্জিনিয়ার্সে গেল। তারপর তার বেসিক মিলিটারি ট্রেনিং হয় 6 মাসের, BMT বলে সৈনিকদের জন্য। তাকে তখন ওই মার্চ পাস্ট করা, মানে ড্রিল যেটা হয়, অথবা এই দৌড়, শারীরিকভাবে তাকে শক্তি করা, মেন্টালি তাকে স্টেবল করা, বিভিন্ন ইকুইপমেন্ট চালাতে শেখায়। এই MMG, LMG, ইনসাস, এই রাইফেল চালানো শেখাবে। তারপর অবস্টিকল কোর্স যেগুলো হয়, ধরুন যেরকম পর্বত এলাকা হয়, ডেজার্ট এলাকা হয়, সেখানে কীরকমভাবে সে থাকবে। তারপর সার্ভাইভাল ট্রেনিং হয়, 72 ঘন্টা তাকে ছেড়ে দেওয়া হয়। তাকে নিজে সব কিছু জোগাড় করে খেতে হবে, জঙ্গলের মধ্যে ছেড়ে দেওয়া হয়। একটা কম্পাস দিয়ে একটা পয়েন্ট দিয়ে দেবে যে পয়েন্ট থেকে আপনাকে B পয়েন্টে যেতে হবে, এবং তাকে একটা কম্পাস দিয়ে দিল, ম্যাপ দিয়ে দিল, এবং কিচ্ছু থাকবে না।
তার অস্ত্র শস্ত্র দিল, একটা পিঠ্ঠু দিল, রাত্রি যদি শোয়ার কম্বল থাকবে, ব্যাস সেটা নিয়ে 3জন 4জন করে ছেড়ে দিল পয়েন্ট এ টু পয়েন্ট বি। তাকে ওই ম্যাপ দেখে ওই ঘন জঙ্গল পার্বত্য এলাকায় পৌঁছতে হবে। কি খাবে ব্যবস্থা তোমার নিজে করতে হবে। সো দিস ইজ আ সার্ভাইভাল টেস্ট। আর এটা ধরে নিন 100-150 কিলোমিটার তাকে একটা পয়েন্ট থেকে আর একটা পয়েন্ট 3 দিনে অতিক্রম করতে হবে। 100 কিলোমিটার, হ্যাঁ। আর খাওয়া নিজের ব্যবস্থা করতে হবে, শোয়া নিজের ব্যবস্থা, কিন্তু 3 দিনে মোটামুটি 1 ঘন্টা 2 ঘন্টার বেশি তাকে শুতে দেওয়া হবে না। তার উপর চেক হচ্ছে, বিভিন্নভাবে চেক থাকে, বিভিন্ন পয়েন্টে লোক থাকে। সে ঘুমোতে গেলে 2 ঘন্টা পর তাকে তুলে দেওয়া হবে। তো তার মেন্টাল কনফিউশন, মানে মেন্টাল স্টেবিলিটি বাড়াবার জন্য, কনফিউশন ক্রিয়েট করবে, কেওয়াস ক্রিয়েট করবে, তার মধ্যে তাকে এগিয়ে যেতে হবে। সো এই এন্ডিওরেন্স টেস্টগুলো করে। এটা তো আমি সাধারণ বললাম। স্পেশাল ফোর্সে যারা থাকে তাদের ট্রেনিং একদম ডিফারেন্ট হয়। যারা প্যারা কমান্ডো থাকে তাদের আরও কঠিন থাকে। তাদের ধরুন এন্ডিওরেন্স রান হয়। এন্ডিওরেন্স রান ইজ 120 কিলোমিটার, 15 কিলো ওয়েট নিয়ে 120 কিলোমিটার তাকে দৌড়তে হবে। অ্যান্ড ইউ হ্যাভ টু কভার ইট 1.5 days। 1.5 দিন নন স্টপ দৌড়তে হবে, হাঁটতে হবে, দৌড়তে হবে, হাঁটতে হবে। ইউ ক্যান সিট ডাউন এনিওয়্যার। এগুলো বলে এন্ডিওরেন্স টেস্ট। তাকে অবস্টিকল একটা জায়গা দিয়ে দেবে, আর একটা জায়গায় অবস্টিকল 3 মিনিটের মধ্যে অবস্টিকল ক্রস করতে হবে। তারপরে এরম ধরুন আমরা যেই স্টুডিও বসে আছি এর মধ্যে কাউকে ধরে রেখেছে, এবার এই দরজা ভেঙে ঢুকে তাকে রেস্কিউ করা, তার একটা ট্রেনিং আছে, তার একটা পদ্ধতি আছে। সেই পদ্ধতিগুলো শেখানো হয়। কীরমভাবে পার্বত্য এলাকায় আছে, কীরমভাবে বরফের জায়গায় কীরমভাবে সাস্টেন করবে, কীরমভাবে লড়াই করবে। কারণ অপোজিটে তো শত্রু বসে, সে তো গুলি করবে, সে তো রেড কার্পেট। আপনি তো আমায় এই সুন্দর চা দিয়েছেন, ওখানে তো চা কেউ পাবে না, তো ওখানে রেড কার্পেট তো দেবে না। সে শত্রুর গুলি গোলার মধ্যে তাকে ওই শত্রুকে নিধন করতে হবে। সেইভাবে একটা সৈনিককে তৈরি করতে হয়। ইট ইজ অ্যান ভেরি ভেরি আর্ডুয়াস টাস্ক। এটা যতটা ক্যামেরার সামনে বলা, যারা করেছে, যারা দেখছে, আমরা বলবো সবাই আসুন। যারা বিশেষ করে পশ্চিমবাংলায় আমি দেখি যে যুবক যুবতী কিছুটা ভারতবর্ষে অন্যান্য রাজ্য থেকে পিছিয়ে আছে। আমরা মানে এই যেহেতু আর্ট+ এত সুন্দর একটা প্রোগ্রাম করছে থ্রু দ্য পডকাস্ট, আমি আহ্বান জানাচ্ছি যারা দেখছেন, প্লিজ কাম অ্যান্ড জয়েন দ্য ইন্ডিয়ান আর্মি। ঠিক স্যার, আপনি কার্গিল যুদ্ধের সময় তখন আপনি দায়িত্বে ছিলেন, কমান্ডিং অফিসার ছিলেন? না, আমি তখন কমান্ডিং অফিসার ওয়াজ when I was a colonel. I was then a captain তখন ক্যাপ্টেন ছিলেন। স্যার, সেই সময় অ্যাজ ক্যাপ্টেন একদম সামনে থেকে যুদ্ধটা দেখেছেন প্রথম দিন থেকে, ফার্স্ট ডে থেকে শেষ দিন, প্রথম দিন থেকে একদম শেষ দিন। আমি 3 মে মানে 3rd মে আপনি বলা যেটা দিয়ে শুরু করলেন, আমি 3rd মে 1999 অনেক আগে আমরা চলে গেছিলাম এই যুদ্ধক্ষেত্রে। কারণ আমরা জেনেছিলাম যে এই বিভিন্ন চূড়া যেগুলো ছিল সেখানে কিন্তু পাকিস্তান এবং মুজাহিদ বাটালিয়ান, ওদের বলে মুজাহিদ মানে যারা রেগুলার আর্মি নয় পাকিস্তানে, তার সঙ্গে জঙ্গি কিছু, তারা সমস্ত জায়গায় কিন্তু বসেছিল। যারা অনেককে কার্গিল নিয়ে কথা বলি, কার্গিলটা মানে এরা যে বসেছিল এটা জানলো কিরম করে। তো এই একটা ছোট্ট গল্প বলি। বাটালিক সেক্টর বলে একটা সেক্টর আছে ওইখানে, যারা একটু ম্যাপ খুলে দেখে নেবেন, বাটালিক সেক্টর উইচ ইজ পার্ট অ্যাওয়ে, লিটল অ্যাওয়ে ফ্রম কার্গিল সেক্টর। সো বাটালিক সেক্টরে একজন তাসি নামগিয়াল একটা ছিল, যারা ওই ভেড়া টেরা চড়ায়, ইয়াক থাকে ওখানে বেশি। তো ওর ইয়াক তাসি নামগিয়াল বলে যে ছেলেটা ছিল, যে রাখাল, শেফার্ড বলে রাখাল, সেই রাখালের তাসি নামগিয়াল ওখানকার লোকাল, তার একটা ইয়াক হারিয়ে গেছিল। তো এই ইয়াকটাকে খুঁজতে খুঁজতে এমন জায়গায় একটা গেল, একটা পাহাড়ের চূড়ায়, তার প্রায় 800 মিটার দূরে একটু সন্ধে হয়ে এসেছিল। সে দেখলো কিছু লোক কালো ড্রেস পরে, ওই ফেরান টাইপের, ফেরান বলে ওদের, ফেরান, সেই পরে কিছু জায়গায় খোঁড়া খুঁড়ছিল। তো ওর কাছে একটা বাইনোকুলার ছিল, যেহেতু ও এই ইয়াকটিগুলো চড়ায় দূর থেকে, পাহাড়ে এদের সবার কাছে একটা করে ছোট বাইনোকুলার থাকে। তো বাইনোকুলার দিয়ে দেখছে যে তাদের কিছু ঝুলছে। তো দেখলো যে কিছু অস্ত্র ঝুলছে এবং গোটা 10-15 ওই পাহাড়ের মধ্যে খুঁড়ছে। বলে এটা তো নর্মাল নয়, এটা ওর কাছে অদ্ভুত লেগেছে, কেন এটা। সেই ইয়াকটাকে কিন্তু তাসি নামগিয়াল পেল না, কিন্তু তাসি নামগিয়াল এই লে লাদাখের অধিবাসী, ওখানে থাকতো, সে কিন্তু ভারতবর্ষকে বাঁচালো। একটা সাধারণ রাখাল, সে এসে একটা আর্মির যে সামরিক বাহিনীর একটা পোস্ট ছিল, সে আর্মি পোস্টে প্রথম খবর দেয়। এবং আর্মির পোস্ট খবর দেওয়ার সঙ্গে সঙ্গে ওটা যখন চেক ব্যাক করে, তখন দেখা গেল 120টা এরম পাহাড়ের চূড়া, পান্দ্রাস থেকে দ্রাস,
কার্গিল, যাকে টাইগার হিল, তোলোলিং শুনেছেন, নিয়ে মস্কো ভ্যালি, বাটালিক সেক্টর, এই কমপ্লিট 120টা জায়গায় চূড়ায় সেই পাকিস্তান কিন্তু অটোমেটিক বসেছিল। এটা কেউ জানতে পারিনি। আপনি বলবেন যে কেন জানতে পারিনি? হ্যাঁ, কিছুটা তো ইন্টেলিজেন্স ফেলিওর ছিল, অথবা যারা ওই সময় ছিল কোথাও না কোথাও তো গাফিলতি কারণ না কারণ তো ছিল, ছিলই। কারণ সে তো আমাদের লাইন অফ কন্ট্রোল ক্রস করে আমাদের পাহাড়ে সে এলো কি করে ওই জায়গাটায়? একদম। এবং সেই তাসি নামগিয়াল যদি না বলে দিত, আমরা জানতে, তাসি নামগিয়াল বলার পর কার্গিলে যে ব্রিগেড ছিল, এখন এটা সমস্ত জায়গায় গণমাধ্যমে আছে, আমার ক্যামেরার সামনে বলতে আপত্তি নেই, 1-to-1 ইন্ডিপেন্ডেন্ট ব্রিগেড ছিল তখন, 121 ইন্ডিপেন্ডেন্ট ব্রিগেড। সেখান থেকে যিনি ছিলেন ব্রিগেডিয়ার সুরিন্দর সিং, নামও বললাম, সে সঙ্গে সঙ্গে একটা পেট্রোল পাঠায়। পেট্রোল মানে দেখার জন্য, মানে ঘুরে দেখবে যে সত্যি এই কথাগুলো আছে কিনা। তো সৌরভ কালিয়ার নাম সবাই শুনেছেন, তখন লেফটেন্যান্ট সৌরভ কালিয়া, পরে তাকে মরণাপন্ন ক্যাপ্টেন সৌরভ কালিয়া দেওয়া হলো। সেই ক্যাপ্টেন সৌরভ কালিয়া একটা পেট্রোল নিয়ে গেল। যাওয়ার পর 3 দিন 4 দিন 2 দিন পর, ইনফ্যাক্ট আফটার 48 আওয়ার্স, ক্যাপ্টেন সৌরভ কালিয়ার কোনো আর খবর পাওয়া গেল না। ক্যাপ্টেন সৌরভ কালিয়া কোথায় গেল কেউ খবর পেল না। তার সঙ্গে 19 জন আরও জওয়ান ছিল, কারোর খবর পাওয়া যাচ্ছে না। তারপর আর একটা পেট্রোল পাঠানো হলো ক্যাপ্টেন ভারদ্বাজ। ক্যাপ্টেন ভারদ্বাজ যখন আবার লোক নিয়ে গেল, ক্যাপ্টেন ভারদ্বাজকে ওপর গুলি এলো। তখন রেডিওতে মেসেজ দিচ্ছে বেসে যে এই বিভিন্ন জায়গায় কার্গিল, দ্রাসে কিন্তু সমস্ত পাকিস্তানি সামরিক বাহিনীর লোকরা বসে আছে এবং আমাদের গুলি দিচ্ছে। ক্যাপ্টেন ভারদ্বাজ এবং 3টে ক্যাপ্টেন ভারদ্বাজের সঙ্গে জওয়ান ছিল, তাদের গুলি লাগলো এবং ক্যাপ্টেন ভারদ্বাজ নিজেকে ওইখানে রেখে বাকি যে জওয়ান ছিল তাদের পাঠিয়ে দিল যে আমি মরি তো মরি, তোমরা গিয়ে খবর দাও। এবং ক্যাপ্টেন ভারদ্বাজের সঙ্গে আরও 3 জন জওয়ান ছিল, তাদের মৃত্যুবরণ করলো। এবং ক্যাপ্টেন কালিয়া, আমরা তো আজ সবাই জানি ক্যাপ্টেন কালিয়ার কী হয়েছিল। ক্যাপ্টেন কালিয়াকে যেদিন ফেরত দিল, তার সঙ্গে আরও 19 জনে, তার সমস্ত বডির কোনো পার্ট ছিল না, তার এই নেলস তুলে দিয়েছিল, তার পার্সোনাল মানে দাঁত ভাঙা, তাকে নাক কান ফুটো করে দেওয়া হয়েছিল এবং আরও নৃশংসভাবে মারা হয়েছিল। উদাহরণ হিসেবে পাঠানো হয়েছিল ডেড বডিগুলো পাঠানো হয়েছিল। এবং তারপর এই কার্গিল যুদ্ধ শুরু হয়। এই কার্গিল যুদ্ধ আমি একদম সামনের থেকে, যে আপনি যেটা বললেন 3 মে থেকে যে শেষ অবধি, জুলাই মাস অবধি প্রত্যেক দিন দেখা। তার আগে আমরা দেখেছিলাম কীরকমভাবে আমাদের অ্যামিনেশন ডিপো কার্গিলে, সেটা পাকিস্তান উড়িয়ে দিল। এবং 3.5 ঘন্টা 4 ঘন্টা যে একটা অ্যামিনেশন ডিপোতে হাজার হাজার টন অ্যামিনেশন থাকে, সেই অ্যামিনেশন দিয়ে লড়াই করা হয়। পাকিস্তান লড়াইয়ের আগেই এই অ্যামিনেশন ডিপো যেটা কার্গিলে ছিল সেটাকে উড়িয়ে দেওয়া হলো। এবং 4 ঘন্টা, যেটা আপনারা দিওয়ালি দেখেন, পুরো কলকাতার দিওয়ালি একটা ছোট্ট জায়গায় সে দিওয়ালি হয়েছিল। চারিদিকে রকেট যাচ্ছে, মানুষের বাড়ি ঢুকে যাচ্ছে, কারণ ওরা উড়িয়ে দিয়েছে, তো ওটা কন্টেন্ট কেউ করতে পারেনি। 4 ঘন্টা এই অবস্থান হয়েছে। এবং তারপর 8 মাউন্টেন ডিপ, আমরা তখন আসিনি, আমরা তখন ছিলাম হচ্ছে শ্রীনগর ওল্ড এয়ারফিল্ডে। আমাদের ইন্টারনাল সিকিউরিটি ডিউটি ছিল, মানে শ্রীনগরের মধ্যে যে জঙ্গিরা ছিল তাদের আটকানোর আমাদের রোল ছিল। রাতারাতি তখন আমাদের 8 ডিপকে তোলা হলো এবং আমরা সবাই ভলেন্টিয়ার করি আসা। সো আই ওয়াজ ওয়ান অফ দ্য ইনিশিয়াল ডেজ যখন আমরা আসি। এবং ইনিশিয়াল মাতায়েন, জজিলা পাশে একটা মাতায়েন বলে জায়গা আছে, সেইখানে আমাদের প্রথম ডিভিশন আসে এবং সেদিনই আমাদের ওপর অনেক শেলিং হয়। আমাদের একজন সিগন্যাল সিও ছিল, তার পা কেটে যায়, পা উড়ে যায়। এবং 3-4 ঘন্টা আমরা লুকিয়েছিলাম, আমাদের যা জিনিস নিয়ে এসেছিলাম সমস্ত শেলিংয়ে। সেদিন আমরা প্রাণ হাতে নিয়ে বেঁচেছিলাম। আমাদের জিওসি প্রায়, জেনারেল মহিন্দর পুরী ইজ দ্যান ওয়ার হিরো, উত্তম ইউথ সেবা মেডেল জেনারেল মহিন্দর পুরী। তো আমরা সেই দিন সবাই প্রাণ হাতে বেঁচেছিলাম। তারপর দীর্ঘ 2-2.5 মাসে বিভিন্ন জায়গা, 5140 তোলোলিং, প্রথম আমাদের সাফল্য পাই যেটা তোলোলিং, সেটা 2 রাজপুত ব্যাটালিয়ন ওটা দেয়। তারপর 13 জ্যাকরিফ, যার কথা আমরা অনেক শুনেছি, বিক্রম বাত্রা, ইয়ে দিল মাঙ্গে মোর, সেটা 5140 তোলোলিংয়ের পাশেই আর একটা পিক ছিল। এই করতে করতে তারপর টাইগার হিল, যেখানে মনোজ যাদব লড়াই করেছে, সিখলাই ওয়াজ দেয়ার, গ্রেনেডিয়ার্স ওয়ার দেয়ার। তারপর মস্কো ভ্যালিতে বাটালিক সেক্টর 111 GR, ক্যাপ্টেন মনোজ পান্ডে, পরমবীর চক্র, এই ক্যাপ্টেন মনোজ পান্ডে, ক্যাপ্টেন বিক্রম বাত্রা, সব পরমবীর চক্র। তো এদের যে বীর গাথা, বীর কাহানি, যে ভারতবর্ষের জন্য কীভাবে লড়ছে, আর প্রত্যেকের বয়স
তা আমার হয়তো 24, 25, 26 ছিল, এদের প্রত্যেকের 21, 22 বছর বয়স ছিল। তারা জীবনকে নিয়ে ভারতের জন্য লড়াই করেছে এবং তাদেরও আপনারা যারা দেখছেন অনেক অ্যাম্বিশন ছিল, আকাঙ্ক্ষা ছিল, পড়াশোনা করে এসেছিল, কিন্তু যখন লড়াই হয়েছিল ভারতের জন্য, ভারতের সার্বভৌমত্বের জন্য, তারা কিন্তু ঘুরে দেখেনি। তারা তাদের বাড়ির কথা ভাবেনি, তারা তাদের মার কথা ভাবেনি, তাদের পরিবারের কথা ভাবেনি। তারা এগিয়ে গেছিল মৃত্যুবরণ করতে, এবং শুধু মৃত্যুবরণ করেনি, সেই জায়গাগুলো যেখানে গেছে তাদেরও শেষ করেছে। ভারতীয় আর্মি শুধু মৃত্যুবরণ করে না, যারা মৃত্যু দিতে চায় তাদেরও সেই জায়গায় সেই উত্তর সে ভারতীয় সামরিক বাহিনী দিতে জানে। এবং আমরা 527 জন কিন্তু হারিয়েছি ডিউরিং দ্য এন্টায়ার ওয়ার। অ্যান্ড এটা তো অ্যানালস অফ হিস্ট্রিতে চলে যাবে। এই জায়গায় 17-18 হাজার ফিট, যেটা আমি বলছিলাম, এই টেম্পারেচার, সেইভাবে ক্লোদিং ছিল না, সেইভাবে আজকের দিন যে অপারেশন সিঁদুরে যেভাবে আমরা ইকুইপমেন্ট দেখছি, সেইভাবে ইকুইপমেন্ট ছিল না। ঠিক এইখানে স্যার আমি একটা প্রশ্ন রাখবো, খুব ভালো একটা রেস্ট এনেছেন আপনি। অটল বিহারী বাজপেয়ীর সময়ের সেই কার্গিল ওয়ার একদম সামনে থেকে আপনি তখন ক্যাপ্টেন দেখছেন এবং লড়েছেন বুক চিতিয়ে, আর যখন আপনি অবসরপ্রাপ্ত তখন আপনি দেখছেন অপারেশন সিন্দুর। শুধুমাত্র ইকুইপমেন্টস নয়, দুটোর মধ্যে কি তফাৎ, এবং এই অপারেশন সিন্দুরে ঠিক কি হলো, মানে আমরা কতটা সাকসেস? সোশ্যাল মিডিয়ায় এত ছবি যে পাকিস্তানে ঢুকে আমরা এই করেছি, সেই গুড়িয়ে দিয়েছি, ওই উড়িয়ে দিয়েছি, মানে কিছু হলো কি? দেখুন, দুটো হচ্ছে, প্রথম কথা, যেহেতু কার্গিল আমি ছিলাম 1999 সালে, অ্যান্ড প্রথম দিন থেকে শেষ দিনের পরে মানে আমরা যখন গুছিয়ে কার্গিল থেকে বেরিয়েছি সেটা অক্টোবর নভেম্বর হয়ে গেছে, তখন অলরেডি 50 ফিট বরফ পড়ে গেছে। সেই সময় ওই উইন্টার 99-এর শীতের সময় আমরা বেরোতে পারিনি। আমরা আবার বেরোতে পারলাম কার্গিল যখন বরফ গলে গেছে। তখন তো কোনো গাড়ি ঢোকে না, জজিলা পাস বন্ধ হয়ে যায়, 100 ফিট বরফ, ওখানে গাড়ি ঢুকবে কোথায়? ওটা বরফ কাটা যায় না, হার্ড হয়ে যায়। তো তখনই হয় যখন বরফ গলে। তো আমরা সেইবার কয়েকজন বেশ কিছু ইউনিট বেঁচেছিলাম না, আমাদের অনেক ইউনিট, কারণ বিভিন্ন জায়গায় এই অ্যামিউনিশন পড়েছিল। সাধারণ মানুষ ওখানে থাকে, বাখরওয়াল বলে যারা ঘুরতে আসে, এই ভেড়া টেড়া নিয়ে যারা নোমাইডস বলে, এই এক জায়গা থেকে আর এক জায়গায়। তো এত অ্যামিউনিশন ওই ব্যাটল ফিল্ডে পড়েছিল, ওটাকে যদি আমরা শেষ না করে দিই, ওটাকে যদি ডিফিউজ না করি, তাহলে সাধারণ মানুষের জান চলে যাবে। তো ওটা ডিফিউজের জন্য আমাদের অনেককে থেকে যেতে হয়েছিল। সেগুলো ডিফিউজ করতে করতে আমাদের আরও 3-4 মাস লেগে গেছিল। সেটা হচ্ছে এক। তো আপনার কথা ঠিক যে আপনি বললেন যে কোন লড়াই সাফল্য বেশি। দেখুন, সব লড়াই ডিফারেন্ট টেরেন, ডিফারেন্ট ক্লাইমেটিক কন্ডিশন, ডিফারেন্ট সেক্টরে লড়াই হয়। যত দিন আগে যাবে আধুনিক অস্ত্র তত ভালো হবে, টেকনোলজি অত অ্যাডভান্স হবে। তো 1999 এবং 2025 সঙ্গে যদি আমি সিমিলারিটি টানি, সেটা হয়তো ঠিক হবে না। এবং পরিস্থিতি দুটোর একদম আলাদা ছিল। কার্গিলের পরিস্থিতি, আজকে অপারেশন সিন্দুর কেন হলো, তার পরিস্থিতি ডিফারেন্ট ছিল। যদিও ওটা অটল বিহারী বাজপেয়ী, নরেন্দ্র মোদী, দুটোই বিজেপি সরকার। তার সঙ্গে যদি আপনি সিমলি টানতে চান, দেখুন, আমি বলতে পারবো না যে কার সাফল্য বেশি। 1999, হ্যাঁ, 1999-তে যদি আপনি একটা জিনিস, যেটা ডিফারেন্স, যদি আপনি আমাকে বলেন একটা ডিফারেন্স বলুন, তো একটা ডিফারেন্স হচ্ছে আমরা ক্রস করতে পারতাম। যদি পাকিস্তান ভারতের মধ্যে ঢুকে কার্গিলে এইভাবে যা ওরা করেছে, ভারতের সার্বভৌমত্বর যদি রেসপেক্ট না করে সেটা ঢুকেছিল আমাদের দিকে, সেই জায়গাটায় আমরা মনে হয় কোথাও না কোথাও গাফিলতি বলবো না, কোথাও না কোথাও একটা ডিসিশন মেকিং ম্যাট্রিক্স যেটা থাকে, ডিসিশন মেকিং ম্যাট্রিক্স কোথাও না কোথাও একটা প্রবলেম ছিল। এটা আমার ব্যক্তিগত আজকে মনে হয়। তো সেই দিন মনে হয়নি। আমরা তখন চাইছিলাম, যখন চারিদিকে আমার যারা কুলিগ, যারা আমার কমরেড ইন জাম, যারা ব্রাদার্স ইন জাম, তাদের ডেড বডি যখন দেখছিলাম, আমরা রোজ ভগবানকে প্রার্থনা করতাম কবে এটা। কারণ এই যে বডি ব্যাগে যে বিক্রম বাত্রা অথবা মনোজ পান্ডে আর ধরুন শয়ে জওয়ানদের যে বডি ব্যাগে বাড়ি ফিরছিল, সেটা আমরা নিতে পারছিলাম না। সেটা হচ্ছে এক। তবে ইন দ্য হাইন্ডসাইট আমার মনে হয়েছিল, আজকের দিনে মনে হয়, আমরা যেভাবে অপারেশন সিন্দুরের লাইন অফ কন্ট্রোল ক্রস হলো অথবা আইবি ক্রস হলো, আমার মনে হয় সেই দিনও এই ডিসিশনটা নেওয়া উচিত ছিল। পাকিস্তানকে যতক্ষণ না শায়েস্তা করা যায়, তখন জেনারেল মুশারফ ছিলেন প্রেসিডেন্ট,
এবং তার 3 মাস আগে ফেব্রুয়ারি মাসে আপনার যদি মনে হয়, যারা দেখছেন 1999, অটল বিহারী বাজপেয়ী তার কমপ্লিট ক্যাবিনেট নিয়ে গেছিল বাস জার্নি টু লাহোর। তার লাহোর ডিক্লারেশন তখন সাইন করেছিল, এবং তার তখন লাহোর ডিক্লারেশন যখন সাইন হচ্ছে, হস্তাক্ষর হচ্ছে, তখন এই কিন্তু প্ল্যানিং চলে গেছে। এই কার্গিল প্ল্যানিং দুদিনের না, এটা মিনিমাম 1 বছরের প্ল্যানিং করেছে। তার মানে যে রাষ্ট্রকে ওপর আমরা বিশ্বাস করতে পারি না, যারা সিমলা এগ্রিমেন্ট মানে না 1972-এর, যারা লাহোর ডিক্লারেশন মানে না 1999 ফেব্রুয়ারি, তাদের উপর আমরা বিশ্বাস কী করব? তাই আমার মনে হয় আজকে অপারেশন সিন্দুরে যেভাবে ভারত স্টান্স নিয়েছিল, অথবা উড়ি নিয়েছে, অথবা বালাকোট নিয়েছে, সেই সময় যদি আমরা ক্রস করতাম, তাহলে আমার মনে হয় একটা যোগ্য জবাব পাকিস্তানকে দেওয়া উচিত ছিল ইন দ্য হাইন্ডসাইট। তখন হয়তো যারা ডিসিশন নিয়েছে, কারণ যারা ডিসিশন নিয়েছে সার্কামস্টেন্সিয়ালে, তারা বেস্ট ডিসিশন নিয়েছে, সেই নিয়ে আমি কোনো কথা বলবো না। তবে আজকে অপারেশন সিন্দুরে যোগ্য জবাব ভারত দিয়েছে। তবে 3 দিন পর, যে 72 ঘন্টা পর থেমে গেল, এটাও আমার মনে হয় যেখানে ভারত তৈরি ছিল যে এই পাকিস্তান যারা ভারতের সাধারণ নাগরিককে, যারা পেহেলগাঁও ঘুরতে গেছিল, তাদের দেখে দেখে গুলি করে মারছে, এই পুরোর পেছনে যে মাথা, সেটা তো পাকিস্তান এবং আইএসআই, সে টেররিস্ট। এই যে এত হাজার হাজার সাধারণ ভারতের নাগরিকদের মেরেছে বিভিন্ন জায়গায়, সে কাশ্মীর হোক, দিল্লি ব্লাস্ট হোক, জার্মান বেকারি ব্লাস্ট হোক, পুনায়, মুম্বাইয়ের 26/11, বিভিন্ন জায়গায় কারা মারা গেছে? সাধারণ ভারতীয় নাগরিক। তাদের শায়েস্তা, তাদের যোগ্য জবাব দিতে হবে যারা করছে। আমি 2 দিন করলাম, 3 দিন করলাম, আবার বসে গেলাম, তারপর আর একটা আবার বিস্ফোরক হোক, আবার আমার সাধারণ 10 জন নাগরিক হোক, আবার আমি শুরু করব, এরমভাবে এটা তো আর কোনো রিমোট না। যারা দেখছেন, আপনি আমার মিউট করে দেবেন, কখনো চালাবেন, কখনো সুইচ অফ করবেন, রিমোটে করা যায়। কিন্তু ভারতের সঙ্গে, এই এত বড় বিশাল ভারত, 140 কোটির মানুষ, এই বারবার স্টপ করা যাবে না। একটা ডিসাইসিভ অ্যাকশন নিতে হবে। ডিসাইসিভ অ্যাকশন কি? যারা এর প্ল্যান করছে, যারা এই নাশকতা ছক করছে, যারা এই টেরার এক্সপোর্ট করছে, যারা এই টেররিস্তান, যারা হাত লাগাচ্ছে যে ভারতকে অশান্ত করবে, ভারতকে বিখণ্ড করবে, ভারতকে ভাঙবে, যারা বাংলাদেশকে এখন ইউজ করছে ভারতকে উত্তর পূর্ব অথবা পূর্বে ভারতকে ভাঙার, তাদের আমার মনে হয় কোথাও রেহাই পাবে এটা দেওয়া উচিত ছিল না। অপারেশন সিন্দুরে যখন আমরা এগিয়েছিলাম, আমরা যখন প্লাস ছিলাম, এই আমাদের এয়ার ডিফেন্স এত ভালো কাজ করছিল, আমরা ওদের এয়ারফোর্স বেস প্রায় 11টার মধ্যে 9টা গুড়িয়ে দিয়েছিলাম, এবং ভাওয়ালপুর মুরিদকে ধূলিসাৎ করে দিয়েছিলাম। আমার মনে হয় যখন ওরা সিজফায়ার চাইছিল, কারণ সবাই জানে নূর খানে কী হয়েছিল, ওদের যে স্ট্র্যাটেজিক ওয়েপেন মানে নিউক্লিয়ার ওয়েপেন যেগুলো রাখা হয়েছিল, ভারত হয়তো সেখানেও আঘাত করে দিয়েছিল মেইন জায়গা, যেটা নিয়ে টেররিস্তান পাকিস্তান সবাইকে ব্ল্যাকমেল করে আমাদের কাছে আমরা নিউক্লিয়ার নেশন। ভারত সেই জায়গায়ও পৌঁছে গেছিল। এবং আমার মনে হয় এইখানে যেখানে পৌঁছে গেছিলাম, এইখান থেকে 2 পা এগিয়েছিলাম, তো 2 পা পিছনে উচিত ছিল না। আবার আমি বলছি, যারা ডিসিশন নিচ্ছে দে আর মোস্ট, কারণ তারা সার্কামস্ট্যান্সেস আমাদের থেকে অনেক বেশি জানে, কারণ এখানে অনেক ভেক্টরস থাকে, সেই ভেক্টরের ম্যাট্রিক্সের ওপর ডিসিশন নিতে হয়। আমি স্টুডিও হয়তো বলছি যে আমাদের ভাবনা, কারণ আমরা আবেগ, এটা আবেগের মতন বলছি, কিন্তু আবেগের মধ্যে বলছি যারা আমার সাধারণ নাগরিক, ভারতীয় নাগরিককে বারবার ক্ষতি পৌঁছবে, যারা ভারতকে ভাঙতে চায়, যারা ভারতকে অশান্ত করতে চায়, তাদের আমি কূটনীতি বুঝি না, আমি সামরিক ক্ষেত্রে বলছি যে তাকে যোগ্য জবাব দিতে হবে। আঘাত করলে প্রত্যাঘাত এমন করতে হবে যেন উঠে দাঁড়াতে না পারে। আঘাত করলাম, ইনজিওর্ড টাইগার ইজ মোর ডেঞ্জারাস, তাকে শেষ করে, যদি কাউকে আমি ইনজুরি করে লাভ নেই, তাকে আমার শেষ করে দিতে হবে। যেমন এই ভাওয়ালপুর আর মুরিদকে ধূলিসাৎ করে দিয়েছে, সেই জায়গাটা যদি আমরা পৌঁছতে না পারি, সেই জায়গাটা ছিল এই 3 দিন বাদে, আমার মনে হয় পাকিস্তান সিজফায়ার চাইতেই পারে, ওরা পিছিয়ে ছিল। ভারতের যে শক্তি আজকে 2026-এর ভারত, তার সামরিক বাহিনী বিশ্বে ওয়ার্ল্ড মিলিটারি ইন্ডেক্সে আমরা নাম্বার 3 or 4, উই আর আফটার US, রাশিয়া, চায়না, ইন্ডিয়া। এই তো হচ্ছে সামরিক বাহিনী। সেখানে পাকিস্তান হচ্ছে 12-15, বাংলাদেশ হচ্ছে 35। তো এই ছোট ছোট রাষ্ট্র যারা ভারতের কাছে লাল চোখ দেখাবে, আমার মনে হয় যারা ভারতের এখন সরকার, যারা দিল্লি চালাচ্ছে, যারা দিল্লি দেখছে, একবার না একবার এই যারা লাল চোখ দেখাচ্ছে, লাল চোখটাকে একবার বার করে নিতে হবে।
একদম নাহলে কিন্তু এদের চোখ রাঙানিটা থামবে চোখ না। রাঙানি ভারতের উপর থাকবে না। আমরা যদি নিজেদের বলি, আমরা তো বলি উই আর দ্য 4th লার্জেস্ট ইকোনমি, আর্থিকভাবে আমরা পুরো পৃথিবীতে 4th, আমরা 4th লার্জেস্ট মিলিটারি পাওয়ার ইন দ্য হোল ওয়ার্ল্ড, তাহলে আমরা পিছিয়ে যাব কেন? কে সিজফায়ার চাইলো না চাইলো, কারণ আমার সাধারণ নাগরিক যারা ঘুরতে গেছিল, পর্যটক পেহেলগাঁওতে, সদ্য বিবাহিত মহিলা গেছিল, তার সামনে তার কোলের ওপর তার বরের মাথা, এটা পুরো ভারতবর্ষের ছবি দেখে আপনি বসে থাকতে পারবো? তো যেখানে অ্যাকশান নেওয়ার কথা ছিল সেই অ্যাকশানটা শেষ করতে হবে, লজিক্যাল কনক্লুশনে নিয়ে যেতে হবে। এর আগে পুলওয়ামা হয়েছিল, 40 জন সিআরপিএফ এর ডেড বডি দিল্লি পালামের পোর্টে ফেরত এলো। এত বড় একটা ব্লাস্ট হলো, কোথা থেকে এত এক্সপ্লোসিভ হলো? তারপর আমরা অ্যাকশান নিয়েছি। অ্যাকশানটা আমার মনে হয় বারবার হাফ হার্টেড অ্যাকশান হচ্ছে। এই স্ট্রাইক, আমরা যে বারবার বলি না সার্জিক্যাল স্ট্রাইক হচ্ছে, সার্জিক্যাল স্ট্রাইক কি, একটা যাচ্ছি এক জায়গায় একটা বাড়িতে, পাকিস্তানটা পুরোটা মনে রাখতে হবে, আইএসআই অথবা পাকিস্তান সামরিক বাহিনী এটা পুরোটাই জঙ্গি। তো জঙ্গির এই যে হাইড্রার একটা মাথা থাকে, বিভিন্ন তার বিভিন্ন শাখা প্রশাখা থাকে, সেগুলো কাটছো, আবার গুজিয়ে যাবে, আবার মাথাটা আছে, মাথাটা যতদিন আমরা থেতলে দিতে হবে, তখন ভারত শান্তিতে নিঃশ্বাস ফেলতে হবে। আমি চাই, জানি না এখান থেকে এই পডকাস্টের কেউ ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে দিল্লিতে হিন্দিতে অথবা ইংলিশ পাঠালে, আমরা চাই উই নিড আ কংক্রিট অ্যাকশন, উই নিড আ ডিসাইসিভ অ্যাকশন। নাহলে সেই বিষ গাছ থেকে তো আবার শাখা প্রশাখা বেরিয়ে একদম, যাবে। অক্টোপাসের শুধু শাখা প্রশাখা কাটলে, ডানা ছাটলে হবে না, অক্টোপাসের মাথাটা তেতলে দিতে হবে। আর অক্টোপাসের মাথা হচ্ছে মোল্লা মুনির, আসিম মুনির অথবা পাকিস্তান। আমি পাকিস্তান খুব ভদ্র ভাষায় বলছি, টেররিস্তান। ওখান থেকে টেরার এক্সপোর্ট হয়, এবং 1989 সাল থেকে 1989 টিল ডেট ভারতের সাধারণ লোক মারা যাচ্ছে, সামরিক বাহিনীর সোলজার। আমরা কেন একটা পেছন থেকে এসে যারা আঘাত করছে তাদের আমরা সামনের দিকে যখন আঘাত করছি, আমরা আঘাত করার পর 3 দিন কেন ফিরে যাচ্ছি? ওরা আঘাত করছে কি? পেছন দিকে আঘাত করছে, সাধারণ মানুষকে আঘাত করছে, যেটা সবচেয়ে সেন্সিটিভ এরিয়া, ট্যুরিস্টদের আঘাত করছে। হ্যাঁ, তারা চলে জিয়া ডক্টরিনে, টু ব্লিড ইন্ডিয়া বাই 1000 কাটস, মানে ইন্ডিয়াকে অনেক অনেক ছোট 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 কেটে দাও, রক্ত বার করে 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 শেষ করে দাও, বা ইকোনমিক ড্রেন করো। 26/11 করলো, ওদের ছিল যে যেখানে পুরো ট্রেড সেন্টার সেটা উড়িয়ে দেবে, যাতে ভারতের আর্থিক কোথাও না কোথাও আঘাত লাগে। কিন্তু আমাদেরও সময় এসছে, আমার মনে হয় আজকে 2026, উই নিড টু টেক, যেখানে বাংলাদেশ একটা পূর্ব সাইডে আমাদের বারবার, বাংলাদেশ আমাদের বন্ধু দেশ, নেপাল বন্ধু দেশ, শ্রীলঙ্কা বন্ধু দেশ, সেই সব রাষ্ট্রে কোনো ডিপ স্টেট কাজ করছে যে ভারতের বিরুদ্ধে এদের মাথা ব্রেন ওয়াশ হচ্ছে। কেন হবে এটা? কেন হবে? ঠিক এই জায়গা থেকে বলবো, এই দক্ষিণ এশিয়ার কূটনৈতিক দিক থেকে যেটা ভারতের কর্তৃত্ব ছিল, সেটা কি ভারত হারিয়ে ফেলছে? অনেকটা কারেক্ট। দেখুন, ভারতের ফরেন পলিসি, ভারতের কূটনীতিক যে পলিসি আছে, আমার মনে হয় ইট নিডস আ কমপ্লিট রিলুক। শুধু কূটনীতি না, ইভেন দ্য ন্যাশনাল সিকিউরিটি ডক্ট্রিন, যেটা ভারতের সিকিউরিটি, স্পেশালি অন দ্য ইস্টার্ন সাইড, যেটা আপনি জিজ্ঞেস করলেন, দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়া, ইটস নিড এ রিলুক। কারণ মায়ানমার আজকে পুরো ডিস্টার্বড এরিয়া, এবং আমরা অনেকে জানি আরাকান প্রভিন্স, যেটা রাখাইন এরিয়া যে মায়ানমারে, সেখানে কি অবস্থা হচ্ছে। ওখানে একটা নতুন টেমপ্লেট হচ্ছে যে ভারতকে ভাঙার জন্যে মণিপুর, রাখাইন এবং কিছুটা মিজোরাম নিয়ে একটা জোল্যান্ড বলে একটা প্ল্যান কিন্তু চলছে। এর মধ্যে একটা ডিপ স্টেট ইনভলভ আছে। ক্যামেরার সামনে বলতে কোনো আপত্তি নেই, মার্কিন যুক্তরাষ্ট্র প্রধান এর পেছনে মদত যোগাচ্ছে, নিশ্চিতভাবে আইএসআই আছে, এবং বাংলাদেশ তো আছে। এবং সবচেয়ে দুঃখজনক হচ্ছে বাংলাদেশ যে 53 বছর যে রাষ্ট্রকে ভারত সাহায্য দিয়ে জন্ম দিল, সেই জায়গায় আমরা কোথাও না কোথাও দেখছি যে ভারতের কূটনীতি, যে বাংলাদেশের সঙ্গে আমাদের যে বন্ধুত্বপূর্ণ রিলেশনশিপ ছিল, নেপালের সাথে ছিল, শ্রীলঙ্কা, তারাও কিন্তু কোনো মাঝে মাঝে ভারতকে লাল চোখ দেখাচ্ছে। তো এই যে সাহস, অথবা এই যে একটা কূটনীতির কোথাও না কোথাও একটা গ্যাপ, একটা ভ্যাকিউম এসে যাচ্ছে, আমার মনে হয় ভারত নিজে রিলুক। এবং আজকে আমি বারবার বলি, মার্কিন যুক্তরাষ্ট্রের কূটনীতির অনেকে কথা বলে
টিল সাচ টাইম, এটা আবার আমি সামরিক বাহিনীতে আছি বলে ছিলাম বলে আমি এটা বলছি না, টিল সাচ টাইম যে কোনো রাষ্ট্র সামরিকভাবে যদি সে খুব বেশি পাওয়ারফুল না হয়, তার কূটনীতি, শুধু কূটনীতি দিয়ে হয় না, শুধু যদি কূটনীতি দিয়েই যদি জয় হতো তাহলে তো 1971-এর কূটনীতি দিয়েই জয় হতো, তাহলে তো সামরিক বাহিনী পূর্ব প্রয়োজন পাকিস্তানকে পড়তো না। ভেঙে হতো না। ঠিক। তো আজকে আপনি দেখুন মার্কিন যুক্তরাষ্ট্র রিচ কোথায়, বিকজ অফ হোয়াট, বিকজ অফ ইটস মিলিটারি পাওয়ার। সে ভেনিজুয়েলায় গিয়ে তার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরার বেডরুমে গিয়ে এবং তার স্ত্রীকে সিসিলিয়া মাদুরাকে রাত্রির বেলা ভোর 3:45-র সময় তুলে নিয়ে আমেরিকায় চলে যাচ্ছে। এটা কিসের জন্য হচ্ছে? তার সামরিক বল, সামরিক পেশি শক্তি। সে ইরানে চলে যাচ্ছে হাজার হাজার কিলোমিটার দূরে, সেখানে গিয়ে বোম ফেলে দিচ্ছে। ইস্তাফান ফার্দোতে গিয়ে B-2 বম্বার্ডমেন্ট করছে। সে কোথায় চলে যাচ্ছে? সে চলে যাচ্ছে চায়নার কাছে, সে তাইওয়ানকে ওখানে হেল্প করছে। এই সাউথ চায়না সি, প্যাসিফিক ওশান কমপ্লিট কন্ট্রোল, ইন্ডিয়ান ওশান কমপ্লিট বলছে যে কমপ্লিট ওয়েস্টার্ন হেমিস্ফিয়ার আমি আমার নিজের ওয়েস্টার্ন হেমিস্ফিয়ার, সাথে ন্যাটো যদি আমার থেকে চলে যাক, চুলত যাক ন্যাটো, তো গ্রিনল্যান্ড আমি নিয়ে নেব। যে আমেরিকার এই যে কূটনীতি তো একদিক আছে, এই কূটনীতিটা করছে কোথা থেকে? এই যে কথা বলছে বিভিন্ন রাষ্ট্র এবং মাথা ঝুঁকে অন্য রাষ্ট্র মানছে কেন? বিকজ অফ ইস মিলিটারি পাওয়ার। টিল সাচ টাইম যে কোনো রাষ্ট্র যদি সামরিক পাওয়ার না থাকে, তাকে ইউজ করতে হবে না। পেশি শক্তি সবসময় ইউজ করতে হয় না, পেশি দেখাতে হয় যে আমার মাসেলটা আছে, তাহলে লোক দূরে সরে যাবে, ভয় পাবে। এই ভয়টা খুব দরকার। ভয় থাকলে সবাই মাথা নিচু করে মানবে। আজকে মার্কিন যুক্তরাষ্ট্র ভয় কেন পাচ্ছে? সে আর্থিকভাবে তার বল, সে কয়েক 35 ট্রিলিয়ন ডলার ইকোনমি, সেখানে চায়না $20 ট্রিলিয়ন ইকোনমি, আর ভারত সেখানে $4 ট্রিলিয়ন ইকোনমি। তো এইখানটা হচ্ছে ডিফারেন্স। সেইখানে যদি আমি আমার সামরিক শক্তি যদি না বাড়াই, তাহলে আমার মনে হয় কোথাও না কোথাও কূটনীতিকভাবে আমরা ফেল করছি। আর এই ফেলিয়ারটা খুব চোখের সামনে একদম জলজল করে উঠে উঠছে। বিশেষ করে যদি ভারত ফালক্রাম দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়া, যেটা আপনি জিজ্ঞেস করেছেন, সেই ফালক্রামে যদি ভারত নড়ে যায়, তাহলে কমপ্লিট দক্ষিণ পূর্ব এশিয়া কিন্তু একটা ডিসব্যালেন্স হয়ে যাবে। স্যার, আপনি পাকিস্তানকে জবাব দেওয়ার কথা বললেন, ডেফিনেটলি, কিন্তু বাংলাদেশকেও তো এবার একটা জবাব দেওয়ার সময় এসেছে। যে পরিস্থিতি তৈরি হয়েছে এবং ওখান থেকে যে বিষাক্ত বায়ু ভারতে ঢোকানোর চেষ্টা করা হচ্ছে, সেটাও তো প্রটেস্ট করতে হবে, তাকেও তো একটা জবাব দিতে হবে। দেখুন, বাংলাদেশকে তো আমি বললাম 53 বছর আগে 1971-এ 16ই ডিসেম্বর বাংলাদেশের এই নতুন রাষ্ট্র গঠন করেছে ভারত। আমরা আজ পর্যন্ত আমি যখন কথা বলছি, ভারত ভাবে, দিল্লি সরকার ভাবে বাংলাদেশের সঙ্গে এখন একটা বন্ধুত্বপূর্ণ রিলেশনশিপ আমাদের সঙ্গে আছে। তো ভারত এখনো সময় দিচ্ছে বাংলাদেশকে যে নিজের চাদরটা ঠিক মতন গুটিয়ে নাও, গণতন্ত্রকে ফিরিয়ে আনো। বহুত্ববাদে যা বাংলাদেশকে আমরা দেখেছি, যে ইসলামীকরণ না করে বহুত্ববাদে যে বাংলাদেশকে আমরা দেখেছি, বিশেষ করে যারা সংখ্যালঘু তাদের যে সাপোর্ট বাংলাদেশে, যেটা আমরা 53 বছর দেখে এসেছি, যেটা শেখ হাসিনা সরকারে দেখেছি, সেই জিনিসটা ভারত এখনও সময় দিচ্ছে। তবু যদি ISI পুরো গ্রিপে বাংলাদেশ চলে আসে, এবং আপনি যেটা বলছেন যে কোনো সময় যদি ভারতের ওপর কোনো আঘাত, এখন পর্যন্ত শুধু রেটরিক শুনেছি, ওদের বিভিন্ন সব কথাবার্তা, জামাতি, কিছু জঙ্গি সংগঠন, কিছু ভুলভ্রান্তি লোক ভারত বিরোধে, ভারত বিদ্বেষী প্রচুর কথা বলছে। এই ভারত বিদ্বেষ কথা ওরা নিশ্চিতভাবে বলতে পারে, গণতন্ত্র ওদের অভ্যন্তরীণ ব্যাপার। তবে ভারতে যদি কোনো আঘাত পৌঁছয়, ভারতের যদি কোনো আঘাত আসে, আমার মনে হয় ভারত তার যোগ্য দেওয়ার জন্য মানে প্রস্তুত আছে। বিশেষ করে যারা বলছিল 7 সিস্টার্স নিয়ে নেবে অথবা শিলিগুড়ি করিডোরের স্বপ্ন দেখছিল, আমার মনে হয় স্বপ্নটা দিবা স্বপ্ন হয়ে থাকা ভালো। কারণ এর দিকে যদি পা বেরোয়, তাহলে আমার মনে হয় বাংলাদেশকেও ক্রাচ নিয়ে চলতে হবে, পাটা থাকবে না। তো আমরা চাই না, আমরা চাই বাংলাদেশ ভালো থাকুক, বাংলাদেশ শান্তি ফিরে আসুক, বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসুক, বাংলাদেশের যে 18 কোটি আপামর জনতা আছে তারা উন্নয়নের দিকে চলুক, বাংলাদেশে বস্ত্রশিল্প আরও ভালো হোক, পুরো বিশ্বে ছড়িয়ে পড়ুক। শেখ হাসিনার সরকার, আমি ওদের অভ্যন্তরীণ ভালো খারাপ বলছি না, তবে সেই সময় যেভাবে বাংলাদেশকে আমরা দেখে এসেছি, সেইটাই আমরা আবার ফেরত চাই। একদম। স্যার, একটু আবার সেনার অন্দরে যেতে চাইবো, একটু বোঝার চেষ্টা করব। যুদ্ধের সময় একটা মৃত্যু চিঠি লিখে যেতে হয়
এই বিষয়টা ঠিক কি, মানে এটা কেন, এটা একটা 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 সেনা লিখবে কিভাবে তার মা বাবাকে? দেখুন, যখন এই যে ধরুন কার্গিল যে মিশনগুলো গেল, ধরুন 5140 অথবা তোলোলিং, অথবা আপনি বলুন ওই মনোজ পান্ডে খালুবার বলে একটা জায়গা আছে বাটালিক সেক্টরে, সেইখানে যখন এই লড়াইগুলো যায়, যারা যখন বাটালিয়ান ইউনিট হেডকোয়ার্টার ছাড়ে অথবা বেস থেকে যাচ্ছে, তারা জানে না তারা ফিরবে কিনা, কারণ দিজ আর অল সুইসাইডাল মিশন। আপনি একটা 17,000 18,000 ফিটে আপনি একটা একদম স্টিপ ক্লিফ, ওখানে কোনো পাথর, শুধু পাথর, কোনো গাছপালা নেই যার পেছনে আপনি লুকোবেন, সেখানে আপনি লড়াই করতে যাচ্ছেন শত্রুপক্ষের সঙ্গে, এবং সেখানে গুলি বর্ষণ হচ্ছে। আমি আবার বললাম 1 মিনিটে 1000 গুলি, তার ওপর আর্টিলারির গোলা পড়ছে, সেখান দিয়ে আপনারা 15-20 জন বিভিন্ন জায়গা দিয়ে, 20 জন এখানে, 20 জন ওখানে, 20 জন ওখানে, এটা একটা পাহাড়, এখানে 20 জন, এখানে 20 জন, এখানে 20 জন, লড়াই করতে একদম শিরায় ওপরে যাচ্ছেন, একদম পিকে। এবার পিক থেকে নিচে তারা তো দেখতে পাচ্ছে আপনি উঠছেন, তারা আপনাদের দেখে দেখে মারছেও। সেখানে আপনি একটা মিশন কি যাচ্ছেন যে এইটা ভারতবর্ষর জমি, এই পিকে যারা বসে আছে তাদের আমি উৎখাত করে আমি এখানটা নেব। তাদের জন্যে কিছু লোক মানে এটা আমি সাধারণ মানুষের জন্য বলছি, একটা ট্যাকটিক্যাল ওয়েতে, স্ট্র্যাটেজিক ওয়েতে এই লড়াইটা করা হয়, কিন্তু তারা জানে তারা না ফিরে আসতে পারে, এবং বেশিরভাগ সময় অনেকে ফেরেনি, বিক্রম বাত্রা ফেরেনি, আমরা জানি মনোজ পান্ডে ফেরেনি, এরকম বহু লোক আছে যারা ফেরেনি, তারা এই সৌরভ কালিয়া ফেরেনি। তারা তারা এটা আমাদের একটা প্রথা, দুটো হয়, একটা হয় ধরুন একটা গুলি 4টে গুলি রাখলেও আমার শরীর, পার্থিব শরীর তার মা বাবার অথবা তার বাড়িতে ফেরত যাবে। যদি কিছুই না থাকে, ধরুন আমার একটা বড় আর্টিলারি শেল আমার ওপর পড়লো, আমার সব কিছু ছিদ্র হয়ে গেল, এটা একদম ছিন্ন ভিন্ন হয়ে গেল, তাহলে চিনবে কিরম করে? আমাদের গলায় যাওয়ার আগে একটা মেটাল পিস থাকে, সেখানে প্রত্যেকের একটা করে নাম্বার আছে। যেমন আমার ছিল IC 54907 আমার নাম্বার, তো আমার যে একটা অ্যালুমিনিয়াম চাকতিটা গলায় শার্টের মধ্যে ঝোলানো থাকে এখানে, সেইখানে আমার নাম্বার আছে। ধরুন আমি যে গেছি, আমি যে অন্য কেউ নয়, যে আমি কর্নেল দীপ্তাংশু চৌধুরী গেছে, মারা গেছে যুদ্ধভূমিতে, সেটা ওই নম্বরটা দেখে জানতে পারবে। আমার পা নেই, হাত নেই, টর্সো নেই, তো অথবা গলা আছে শুধু এই পোর্শনে, এই নাম্বারটা পাবে যেখানে, তাহলে সেটা হচ্ছে আমার যে জানা হলো। তো আমরা জেনেই যাই যখন লড়াই যাই, শুধু অপারেশন এই কার্গিলে আমি লাগাইনি, আমি পরাক্রম যখন গেছিলাম, আমি যখন ইউনিট কমান্ড করছিলাম, যখন উই ওয়াজ স্লেটেড টু ক্রস ওভার, একটা সময় এসেছিল যখন আমাদের ক্রস করার কথা ছিল, তখনও যখনই আমরা এরম মিশনে যাই তখন আমাদের পড়তে, অথবা ইন্টারনাল অনেক মিশন গেছি যখন আমাকে এটা পড়তে হয়। এবং যখন আমরা এই বেস ছেড়ে যাচ্ছি তখন একটা চিঠি লিখতে হয় তার পরিজনকে, পরিবারকে, যদি তার বিবাহিত হয় তার স্ত্রীকে, যে আমি এই লড়াই, এই জায়গায় যাচ্ছি, যে তোমাদের এই আমাদের জীবনযাপন এতদিন হলো, এই এতদিন গেছি, এই এত দেখাশোনা, বাবা মার স্নেহ পেয়েছি, তো তুমি যখন চিঠিটা পড়বে তখন হয়তো আমি ওপর থেকে দেখব, তুমি পড়বে, কিন্তু আমি আবার আসবো, আমি তোমার পাশেই আছি। যারা বিক্রম বাত্রা অথবা বিজয়ন থাপার এগুলো পড়বেন, এই চিঠিগুলো সব ডোমেনে আছে, এগুলো সব পাবলিক ডোমেনে আছে, গণমাধ্যমে পাবেন। বিজয়ন থাপারের চিঠি, তার বাবা এখনও কর্নেল থাপার বেঁচে আছেন, তার বাবাও এই চিঠি পড়েছিলেন, এবং বিজয়ন থাপার বলছে যখন বাবা তুমি এই চিঠিটা পড়বে, ওর বাবাও একজন সামরিক বাহিনীর কর্নেল ছিল, তো তুমি যখন চিঠিটা পড়বে তো মনে রাখবে যে আমি তোমার পাশেই আছি, আমি তোমাকে ছেড়ে যাইনি, এই ভারতবর্ষের জন্য যতবার দরকার ততবার আমি প্রাণ দেব, এবং যতবার আমি জন্ম নেব ততবারই আমি সামরিক বাহিনীতে থাকব। তো এই হচ্ছে জোশ জজবা, আমরা বলি জোশ জজবা অ্যান্ড জুনুন। একটা সামরিক বাহিনীর যে সোলজার থাকে, সামরিক একটা সৈনিক অথবা একটা অফিসার, তার 3টে জিনিস থাকে, জোশ, জজবা আর জুনুন। এই 3টে না থাকলে সে আর সাধারণ মানুষের মতন হবে, সে তাহলে 18,000 ফিটে গিয়ে -30 ডিগ্রিতে এই গোলাগুলির মাধ্যমে লড়াইটা করতে পারবে না। সিরিয়াসলি তাই। স্যার, অগ্নিবীর প্রকল্প, এটা নিয়েও একটা বিতর্ক আছে। আবার আমরা যদি দেখি যে ভারতীয় সেনাতে পুরুষ সেনাদের যেভাবে যোগদান আছে, মহিলা সৈনিক সেভাবে কিন্তু আমরা পাই না, প্রায় নেই বললে চলে। বায়ুসেনাতে কিছু ক্ষেত্রে, কিন্তু ব্যাটলফিল্ডে যুদ্ধক্ষেত্রে সেভাবে নেই। এটা কেন? দেখুন, অগ্নিবীর ইজ আ কন্ট্রোভার্সিয়াল সাবজেক্ট, আমি এটা নিয়ে বেশি
বলবো না, কারণ এটা আবার আমি যেটা বললাম, এটা একটা দিল্লি যারা সরকার তারা ডিসাইড করেছে। তারা চায় যে অগ্নিবীর একটা স্কিমের মধ্যে দিয়ে আসুক, সেখানে টাকা পয়সা বাঁচাবার কথা বলা হয়েছে, এবং অগ্নিবীররা যখন 5 বছর পর যারা রিটায়ার করবে তাদের অন্য অন্য যে পিএসইউ আছে, অন্য সামরিক বা অর্ধ যে বল আছে, সেইখানে প্যারামিলিটারি ফোর্সেসে যেতে পারে, পুলিশ সার্ভিসে যেতে পারে। এগুলো সবগুলো থাকা সত্ত্বেও আমি যেটা বুঝতে পারি, প্রথম কথা, আর্মি আমি প্রথমে বললাম ইজ এন ওয়ে অফ লাইফ। যারা আর্মিতে আসছে, সামরিক বাহিনীতে আসছে, তারা লড়াইয়ের জন্য আসছে, দেশের জন্য আসছে। হ্যাঁ, দেখুন, পেট তো চালাতে আমার আপনার সবার পেট চালাবার জন্য পয়সা লাগে, সো পয়সা ইজ রিকোয়ার্ড। সো জীবনে পয়সাটা ইজ ইম্পর্টেন্ট, বাট তারপরে এই যে জোশ, জজবা আর জুনুন, এটা না থাকলে আপনি সামনে গিয়ে একটা শত্রুপক্ষে দাঁড়িয়ে সেখানে লড়াই করতে পারবেন না। সেই জুনুন, জজবা আর জোশ এটা থাকতে হবে, এটা হচ্ছে এক। দ্বিতীয় হচ্ছে যে এই যারা অগ্নিবীর আছে, ধরুন অগ্নিবীর এই লড়াইয়ের মধ্যে মৃত্যু হয়ে গেল, তারা পেনশন পাবে না। তারা যে এই যে একটা ফান্ড হয়, যারা সাধারণ, যারা পার্মানেন্ট কমিশন অথবা যারা সৈনিক, যারা 15 বছর অবধি তারা সামরিক বাহিনীতে থাকবে, তাদের পেনশন পাবে, তাদের একটা হিউজ অ্যামাউন্ট অফ ইন্স্যুরেন্স আছে তাদের প্রত্যেকের ওপর, সেই টাকাটা পাবে। এখানে কিন্তু তার নেক্সট অফ কিন, সে তো গেলই, ধরুন একটা মাত্র তার বাড়ির ছেলে অথবা এই বিবাহ হলো, তার পরিবার কিরম করে চলবে, এটা এর মধ্যে কেউ এটা কভার না। এবং আমরা মনে করি যে 1 বছর 1.5 বছর যখন ওকে লড়াই এতে পাঠানো হচ্ছে অথবা ইউনিটে পাঠানো হচ্ছে, সেই ইকুইপ না টু ফাইট। কারণ একটা সৈনিককে তৈরি করতে গেলে মিনিমাম 5 বছর লাগবে। বিভিন্ন সময় বিভিন্ন, এই যে আমি আপনাকে বললাম, পাহাড়ে একরকম লড়াই হয়, মরুভূমিতে একরকম লড়াই হয়, জঙ্গলে একরকম লড়াই হয়, প্লেনসে একরকম লড়াই হয়, ডিফারেন্ট ইকুইপমেন্ট নিয়ে একরকম লড়াই, এখন ড্রোনের লড়াই, তারপর এয়ার ডিফেন্স, এই মিসাইল সিস্টেম যারা ছাড়ে, সব তো অফিসার্স করে না, জওয়ানদের করতে হয় যারা মিসাইল ছাড়ছে, যারা ধরুন মাল্টি ব্যারেল রকেট লঞ্চার MBRL, মিনিটে ধরুন 80খানা রকেট যাচ্ছে, সেটা কন্ট্রোল করছে, তার ম্যানুয়াল কন্ট্রোল, এটা কমপ্লিট ম্যাথামেটিক্স, এই কন্ট্রোল করছে একটা জওয়ান। ধরুন আর্টিলারি, ধরুন যারা বোফোর্স রেজিমেন্টে আছে, তারা গোলা ফেলছে, এটা একটা গ্রিড দিয়ে দেবে। আমি অনেকে বুঝবেন না, কারণ গ্রিড যারা গ্রিড ম্যাপ হবে, সেই কোথায় শত্রু পক্ষ আছে তার একটা গ্রিড থাকে, সেই গ্রিডে গিয়ে গোলাটা পড়বে, তার প্যারাবোলা কত হবে, তার সেদিনকার টেম্পারেচার কি, হাওয়া কত জোর চলছে। তো তাদের পড়াশোনা জানতে হবে, তাদের এই শিক্ষার মধ্যে দিয়ে যেতে হবে। এটা এত সোজা নয়, এই সমস্ত অত্যাধুনিক ইকুইপমেন্ট। আমি সাধারণ 15mm বোফোর্স বলছি, তারপর মিসাইল আছে, এই পৃথিবী মিসাইল, আকাশ সিস্টেম, S-400, এই এত সব কথা, যে এয়ার ডিফেন্স সিস্টেম, বিভিন্ন যে আমরা ওয়েপেন্স ইউজ করি, ওয়েপেনারি সিস্টেম, তার জন্য হিউজ অ্যামাউন্ট অফ ট্রেনিং লাগবে। তারপর ব্যাটলফিল্ড কিরমভাবে একজন লড়াই করবে, তো সেই লড়াই তৈরি করার জন্যে তার অনেক সময় লাগে। ধরুন একটা ইঞ্জিনিয়ার রেজিমেন্টে জওয়ান, সে যাচ্ছে, এই পাথওয়ে বানাবে, সেইখানে মাইন রাখা আছে, সে মাইনটা তুলে দেবে, সে মাইনটা তুললে তবে ইনফেন্ট্রি অথবা আর্মার যেতে পারবে। সে মাইনটার ওপর যদি একটা লোকের পা পড়ে, আমরা যেটা একটু আগে বললাম, কিমা হয়ে যাবে, তার বডির কিছু পাওয়া যাবে না। সেখান দিয়ে একটা ভুল, 1 সেকেন্ডের ভুল, সেখান দিয়ে একটা ইঞ্জিনিয়ার জওয়ানকে আমার রাস্তা বানাবার জন্যে আমি লড়াই করতে যাব, সেই মাইনফিল্ড করেছে, সে মাইনফিল্ড ব্রিজ করে সেফ লেন, এটাকে সেফ লেন বলে, সেফ লেন বানাতে হবে। তো এর যে ট্রেনিং, এটা তো জওয়ানরা করছে, এর যে ট্রেনিং, এটা অগ্নিবীর ওই 3 বছর 4 বছর 5 বছর ট্রেনিং কিছুই, আর্মিতে আমরা দীর্ঘদিন, তাও আমি মানে এটাই পশ্চিমবঙ্গের সিভিক পুলিশের মতো একদম অনেকটা, ইউ আর রাইট। মানে এটা যদিও আমিও হাসছি, এটা মানে ইউ আর রাইট, ইট ইজ মোর অফ আ কন্ট্রাকচুয়াল থিং। আর্মি ইজ নট কন্ট্রাকচুয়াল, ইটস এন ওয়ে অফ লাইফ। এটা দেশের সার্বভৌমত্বর ব্যাপার, ডিফারেন্ট ইকুইপমেন্ট, অত্যাধুনিক টেকনোলজি, সাইবার কমান্ড বসে গেছে। ইউ হ্যাভ টু, ধরুন আমরা এখানে বসে আছি, পাকিস্তানে অ্যাটাক করে, পাকিস্তানের পুরো পাওয়ার গ্রিড নষ্ট করে দিলাম, পুরো পাকিস্তান অন্ধকার হয়ে যাবে। সো উই হ্যাভ সাচ থিং। তো এটা তো হঠাৎ একটা জওয়ান ক্লাস 12 পাস করলো, তাকে দিয়ে দিলাম, সে রেডি হয়ে গেল, এটা এত সহজ নয়, এত সহজ না। সো স্যার, মহিলারা, মানে ভারতীয় মহিলারা
তারা কি একটু পিছিয়ে সেনাবাহিনীতে? দেখুন, অফিসার্সে তো আসছে, ফাইটিং আর্মসে এখনো আসছে না। এই কয়েকদিন আগে আমরা দেখেছি ন্যাশনাল প্রেস কনফারেন্স করলো জেনারেল দ্বিবেদী, হু ইজ দ্য চিফ অফ আর্মি স্টাফ। উনি বললেন যে আমরা চাই যে আরও মহিলা সশক্তিকরণের জন্য, ওমেন এম্পাওয়ারমেন্টের জন্য আরও মহিলা যাতে ফাইটিং আর্মসে আসে, যেমন ইনফ্যান্ট্রি হয়ে গেল, আর্মার্ড আর্টিলারি, এতে প্যারা স্পেশাল ফোর্সেস। তো এখানে এখনো মহিলাদের সেইভাবে জায়গা নেই। ফাইটার্স ধরুন সুখোই উঠছে অথবা রাফাল করছে, সেখানেও মহিলারা এয়ারফোর্সে আছে, অন্য ট্রান্সপোর্টার আছে, হেলিকপ্টার আছে, বাট ফাইটার এয়ারক্রাফট এখনো সেই জায়গায় আছে। সিমিলারলি উইথ নেভি। তো আমরা চাই নিশ্চিতভাবে সমস্ত জায়গায় যদি ইসরায়েলে মহিলা কমান্ডার্স হতে পারে, যদি মার্কিন যুক্তরাষ্ট্র থাকতে পারে, তো ভারতে নয় কেন? ভারতে একদম মানে অ্যাজ আ পার্সোনাল ওপিনিয়ন, এই দুজন মহিলা এবং পুরুষ কোনো ডিফারেন্স নেই। হ্যাঁ, কিছুটা হয়তো ফিজিক্যাল ডিসেবিলিটি আছে বিকজ অফ দ্য হরমোনাল ডিফারেন্স, নট বিকজ বুদ্ধি যদি হয়, আপনি বসে আছেন আমাদের থেকে এক কাঠি ওপরেই, মানে একটা স্তর হলেও মহিলাদের আমি বেশি মার্কস দিচ্ছি। যদি বুদ্ধি বিচক্ষণতা হয়, মহিলারা আমাদের থেকে বেশি বিচক্ষণতা, মোর সিস্টেমাইজ, অনেক মাল্টি কাজ করতে পারে, সেই জায়গায় মহিলারা আমাদের থেকে এগিয়ে আছে। তবে আমরা চাই যে এম্পাওয়ারমেন্ট, ইনফ্যান্ট্রি, আর্টিলারি, আর্মার্ড, ইভেন জওয়ানেও অন্যান্য যে আছেন, যেসব সার্ভিসেস আছে, সেখানেও আমরা চাই মহিলারা সেখানে আসুক। জওয়ানে কেন মহিলারা আসবে না? শুধু পুরুষ জওয়ান কেন থাকবে? যেমন অফিসার্স মহিলাদের অ্যালাউ করা হয়েছে, একইভাবে আমরা চাই যে জওয়ানেও মহিলা আসুক। কারণ যদি আমরা ওমেন এম্পাওয়ারমেন্টের কথা বলি, যদি ইকুয়ালিটির কথা বলি, আজকে 2026-এ দাঁড়িয়ে এই প্রশ্নটা, এই ডিসকাশনটা আমার মনে হয় এইটা আমাদের একদমই করা উচিত না। আচ্ছা স্যার, এক সময় একটা ছবি খুব ভাইরাল হয় যে সেনা জওয়ানরা নাকি পোড়া রুটি, শুকনো ডাল এসব খাচ্ছে। তো সেনা জওয়ানদের রান্নাঘর, ফৌজিদের কিচেন, তাদের জন্য খাবার দাবার কি রাখে ভারত সরকার? তারা কি সত্যি পোড়া রুটি খায়? দেখুন, এটা কয়েকটা জায়গায়, এটা বিএসএফ এর একটা জওয়ান এসেছিল, ভাইরাল হয়েছিল এবং সেটা নিয়ে অনেক হাল্লা হয়েছিল বিএসএফ এর। তবে আমি বিএসএফ আমরা গেছি, আমরা জানি এটা হয়তো সেটা একটা এক্সেপশন, বাট দেখুন, অ্যাজ ফার ইন্ডিয়ান আর্মি ইজ কনসার্ন, নেভি, এয়ারফোর্স ইজ কনসার্ন, আমাদের ভারত সরকার খুব ভালো মতন দেখাশোনা করে, আর্থিকভাবেও আমাদের খুবই ভালো দেখে, এবং আমাদের যা রিকোয়ারমেন্ট, আপনি যেটা বলছেন, কোনোদিনই আমার দীর্ঘ 24 বছরে আমি কোনোদিন দেখিনি পোড়া রুটি আর পোড়া ডাল। মানে আমি যেগুলো খাই সেগুলোই থাকে। আমাদের প্রত্যেক ইউনিটে আমাদের একটা বেস কিচেন থাকে, এবং প্রত্যেক ইউনিটে ধরুন ডিফারেন্ট কোম্পানিজ আছে, আলফা কোম্পানি, ব্রাভো কোম্পানি, চার্লি কোম্পানি, ডেল্টা কোম্পানি, হেডকোয়ার্টার কোম্পানি। বেসিক্যালি ইনফ্যান্ট্রি ব্যাটালিয়নে 4-5টা কোম্পানি থাকে একটা ব্যাটালিয়নে। সেই ব্যাটালিয়নে প্রত্যেক কোম্পানির একটা লাঙ্গার চলে, যেটা আপনি কিচেন বলেন, ওটা লাঙ্গার বলি আমরা। তো ওই লাঙ্গারে সমস্ত খাবার হয়, সেটার মেনু তৈরি হয়, ব্রেকফাস্ট টু ডিনার, ব্রেকফাস্ট হয়, লাঞ্চ হয়, বিকেলে স্ন্যাক্স হয়, রাত্রিরের আবার ডিনার আছে। তো এই কমপ্লিটটা একটা মেনু তৈরি হয়, প্রত্যেকে নিজেদের মতন মেনু হয়। সেখানে মাংস, মাছ থেকে নিয়ে ভেজিটেরিয়ান, পনির, কিচ্ছু বাদ নেই, সব। আর প্রত্যেকটা যে আমাদের যারা রান্না করে, অফিসার্স মেস বলুন অথবা লাঙ্গারে বলুন, কুক যারা থাকে তারা ট্রেন্ড কুক থাকে। যারা অফিসার্স মেসে কুক আসে, তারা এই যে অত্যাধুনিক যে আমাদের 5 স্টারগুলো থাকে, সেখান থেকে ট্রেন্ড কুক থাকে। তো একটা 5 স্টারে যেভাবে খানা প্রস্তুত করা হয়, তার অ্যাম্বিয়েন্স একইভাবে অফিসার্স মেসেও সেই একইভাবে খাবার, যারা সিঙ্গেল অফিসার্স থাকে, ব্যাচেলার্স থাকে, অথবা যেদিন পার্টি হয়, একইভাবে একই কন্ডিশনে সেই খাবারগুলো হয়। এবং একইভাবে যে লাঙ্গারে যারা জওয়ান অথবা জেসিওরা যারা থাকে, তারাও কিন্তু একইভাবে সবচেয়ে ভালো খাবার যেটা, সেটা আমাদের এএসসি আর্মি সার্ভিস কোর যারা এই আমাদের খাবার সরবরাহ করে, সে ভেড়া হোক অথবা চিকেন হোক অথবা অন্য কোনো সবজি হোক, সমস্তটাই কিন্তু আমরা পাই। এবং হাই অল্টিটিউডে আলাদা রেশন থাকে, সেখানে সুইস চকলেট পাওয়া যায়, সেখানে ভালো আচার আসে, ভালো খাবার আসে,
কি দ্য বেস্ট কফি, ডেভিড অফ কফি, আমি নেসকফিও বলছি না, ডেভিড অফ কফি দেওয়া হয়, যেখানে সিয়াচিন আমরা যখন হাই অল্টিটিউডে থাকি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে তখন আর খাওয়ার অ্যাপিটাইট আমাদের থাকে না। চকলেটগুলো চকলেটের মতন পড়ে থাকে, ওগুলো ইট মাথায় মোটামুটি মারলে মাথা ফেটে যাবে, ডিমগুলো মারলে ফেটে যাবে। তো খাওয়ার অ্যাপিটাইট থাকে না। তবে আপনি যেটা বললেন, হ্যাঁ একটা দুটো হয়তো অড এক্সেপশন হতে পারে, বাট ইন্ডিয়ান আর্মি লুকস আফটার ইটস মেন ভেরি ওয়েল। এখানে আমার একটা প্রশ্ন, কার্গিলে যখন যুদ্ধ চলছিল তখন কি খাচ্ছিলেন? তখন খাবারটা অনেক সময় ভুলে যেতে হয়েছিল। আমরা এমন দিন গেছে 72 ঘন্টা কিছু খাইনি, কারণ অপশন ওয়াজ বিটুইন ফুড অ্যান্ড অ্যামিউনিশন। যদি আমি একটা পাহাড়ে ধরুন 17,000 ফিটে উঠছেন, সেটা উঠতে লাগবে ধরুন 1.5 দিন, 17,000 ফিট, তা অক্সিজেন কম, আপনি নিজে শত্রুর থেকে বেশি এই সব শত্রু মানে টেম্পারেচার, ক্লাইমেট, এর সঙ্গে লড়াই করছেন। এবং আপনার ওখানে দরকার কি খাওয়া, না আপনি 2 কিলো রেশন নেবেন, না 100টা আরো অ্যামিউনিশন নেবেন, 100টা গুলি নেবেন। সো সবাই 100টা গুলি বেছে নিয়েছিল। এবং 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 জলের জায়গায় ওই যে নোংরা বরফ ছিল, সেই বরফ গলিয়ে কিন্তু আমরা জল খেতাম। ওখানে কোনো জলের ব্যবস্থা ছিল না। এই পাহাড়ের ওপর আপনারা যারা দেখছেন, একটুখানি তৃষ্ণা পেলেই যে ছটফট করেন, ওখানে ঘন্টার পর ঘন্টা 3 দিন লোক খায়নি, ঘুমোয়নি, এবং খুব কম ওই বরফটা আগুন জ্বালিয়ে একটু বরফটা গলিয়ে সেই জলটাই খেতে হয়েছে। সো দ্যাট ইজ হাউ ইন্ডিয়ান আর্মি ফট। সবসময় যে অনেকের যে পিসে যখন থাকে কলকাতায় ফোর্ট উইলিয়াম দেখে অনেকের মনে হয় যে এটা 5 স্টার কালচার, দারুণ মেস, সুন্দরভাবে ঘুরছে, বিরাট গাড়ি। লাইফ ইজ নট সো রোজি। হ্যাঁ, একটা ফিল্ড টেনিওর পর হয়তো 18 মাস এরকম কলকাতায় আসে, কিন্তু সেই একইভাবে লড়াইও করতে হয়। এবং যারা ফিরে আসে, আমি আপনাকে বলছিলাম যখন আমরা চা খাচ্ছিলাম, ইটস এ লটারি, কার এখানে গুলি লাগবে সেটা ওই গুলিতে তার নাম লেখা আছে। তো আমরা আজকে বসে এখানে কথা বলছি, তো বাট আমাদের মতন হাজার হাজার লোক কিন্তু ভারতের এই বলিদান দিয়েছে, ভারতের জন্য দিয়েছে, আমাদের সবার জন্য দিয়েছে, ভারতকে অক্ষুণ্ণ রাখার জন্য এবং তার সার্বভৌমত্ব রাখার জন্য। তারা কিন্তু তাদের রক্তদান দিয়ে আমরা আজ এই স্টুডিও আরামসে কথা বলছি। একদমই তাই স্যার। কিন্তু একটা দুঃখের বিষয়, এটা অনেকেই আলোচনা করেন, একজন এমএলএ, একজন এমপি, তারা তো দেশের ভেতরে সাধারণ মানুষের জন্য কাজ করছেন, কিন্তু যারা বর্ডারে একদম বুক চিতিয়ে লড়াই করছে, অনেকে মারাও গেছেন, শহীদ হয়েছেন, সেই জওয়ানদের স্যালারি একজন এমএলএ এমপির থেকে কম হবে? আমি একদম স্টার্টিংয়ে বলছি, অফিসার র্যাঙ্ক, এরকম কমান্ডার র্যাঙ্ক, কর্নেল র্যাঙ্কের নয় একেবারেই। তো যখন সে শুরু করছে, সেটা তার 10 ভাগের 1 ভাগ। এটা ভারতের কি লজ্জা, দুঃখ, না দুর্ভাগ্য? দেখুন, এটা আমি বললে আবার নানা রকম কথা হবে, ট্রোলিং করবে, কিন্তু নিশ্চিতভাবে এতক্ষণ যে আমরা আলোচনা করলাম, আপনারা জানেন যে একটা সাধারণ সৈনিক আপনাদের জন্য, যারা কলকাতায় আছেন, যারা বম্বে আছেন, যারা চেন্নাইতে আছেন, যারা গুয়াহাটিতে আছেন, তাদের জন্য কিন্তু লড়াই করছে। এবং আজকের সময়েও আমি যখন আপনি প্রশ্নটা করছেন, তখন সিয়াচিনে অথবা রাজস্থানে গরমের সময়, যেখানে 50 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়, যেখানে ম্যাগি আমরা ট্যাঙ্কের ওপর যখন চলেছি, ট্যাঙ্কে যখন চলি, এত গরম ট্যাঙ্ক, তারপর যে ক্লাইমেট, ওই ট্যাঙ্কের ইঞ্জিনের ওপর যদি জল রাখি আর ম্যাগি দিয়ে দিই, আমরা খেয়েছি, সেটা কিন্তু সেদ্ধ করে দেয়। সো আমাদের তখন আগুন লাগে না। সেই টেম্পারেচারে কিন্তু মানুষ বাস করে, এবং -30 ডিগ্রি দ্রাস প্রান্দাসেও কিন্তু এই সময় মানুষ থাকে। সব সময় যে আর্মি ইজ এ লাইফ অফ রোজেস না, তারা লড়াই করছে। কিন্তু আপনার প্রশ্ন সঠিক, এটা ভারত সরকারকে, দে আর রিয়েল হিরো, they are the real heroes, REAL, they are not the real heroes. রিল হিরো তো আপনারা যারা আইনক্সে প্রচুর টাকা খরচা করে পপকর্ন খেতে খেতে এই যুদ্ধগুলো দেখেন, যারা বর্ডার দেখছেন, যারা শেরশাহ দেখছেন, এ দিল মাগে মোর বিক্রম বাত্রাকে, REEL, কিন্তু সত্যিকারে যখন ওইখানে বিক্রম বাত্রাকে লড়াই করতে হয়েছিল, যেদিন উনি মারা গেছেন তার 101 জ্বর ছিল। সে কিন্তু বিক্রম বার্তা যে প্রথম যে লড়াই করলো 5140, তারপর কিন্তু শুয়ে পড়তে পারতো, ও মানে তার আর একটা লড়াই, কিন্তু ও বলেছিল, ওর কল সাইন ছিল এ দিল মাঙ্গে মোর, ও আর তার কমান্ডিং অফিসারকে বলেছিল আমি নেক্সট অপারেশনে যাব। সে কিন্তু তাকে বলা হয়েছিল না, তার সেদিন 101 জ্বর ছিল, কিন্তু সে ভারত মার জন্য লড়ছিল, ভারত মার জন্যে। তো সে লড়াই করতে গেছিল ওই ইনহসপিটেবল ট্রেনে, ওই ক্লাইমেটে, ওই আবার অত চড়াই উঠে সেখানে লড়াই করেছিল বিক্রম বাত্রা, এবং
তার পার্থিব শরীর কিন্তু তার বাড়িতে পৌঁছয়। তো এই জায়গায় দাঁড়িয়ে তো সত্যি এটা সেই জায়গায় আমি দুর্ভাগ্য কি না সেটা ভারত সরকারকে দেখা উচিত, সেটা ভারতের আপামর জনতা 140 কোটির আওয়াজ ওঠা উচিত। পলিটিক্স থাকবে, রাজনীতির মাধ্যম দিয়েই সমস্ত কিছু হয়, এটা আমরা তো নিশ্চিতভাবে জানি। রাজনীতির মধ্যে দিয়ে একটা সুসংগঠিত গণতন্ত্র চলে, কিন্তু সেই জায়গায় আমার মনে হয় যে ভারত সরকারও যদি তার সার্বভৌমত্বই যদি ঠিক না থাকে, তাহলে কোনো পলিটিক্সও থাকবে না, কোনো এমএলএও থাকবে না, কোনো এমপিও থাকবে না। যদি পাকিস্তান ঢুকে আসে অথবা অন্য কোনো রাষ্ট্র, চায়না যদি অ্যাটাক করে, সে ভারতকে বিখণ্ড করে দেয়, অথবা মার্কিন যুক্তরাষ্ট্রের মদতে যদি আরো বড় কিছু হয়, তাহলে ভারতের সেই দ্য লাস্ট ক্ল্যারিয়ন কল অথবা দ্য ফার্স্ট রেসপন্ডারকে, ভারতের কিছু হলে, ধরুন আর্থকোয়েক হচ্ছে, আজকে ভূমিকম্প হচ্ছে, ভুজে ভূমিকম্প হলো, অথবা ফ্লাড হলো, অথবা লড়াই হলো, ফার্স্ট রেসপন্ডারকে ইন্ডিয়ান আর্মি। সেই ইন্ডিয়ান আর্মিকে আমার সাধারণ মানুষ সম্মান করে, তবে আমার মনে হয় সম্মানটা ভেতর থেকে আসা উচিত। একদম এটা শুধু এটা আমাদের প্রত্যেক ভারতবাসীর শুধু তরফ থেকে 26 জানুয়ারি আর 15 আগস্ট যেন এই ইন্ডিয়ান ফ্ল্যাগ না ঘোরে, 365 দিন যেন এই ভারতের জন্য আমরা ভাবি। আমাদের যে জন্ম হয়েছে এই মাটিতে, এই এই আমাদের এই জল, কল, ফল, এই বায়ু, এই ভারতের। তো সেই জায়গায় যেন আমরা ভারতের জন্য ভাবি, এবং আমরা সবাই, এটা না যে সামরিক বাহিনী শুধু কাজ করছে, যেভাবে ভারতকে আরও সশক্তিকরণ করতে পারে, শক্তিশালী করতে পারে, সে কেউ থ্রু জার্নালিজম করছে, কেউ থ্রু ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, সবাই তো আর্মিতে আসবে না, যেন সুষ্ঠুভাবে, পরিষ্কারভাবে, বিনা দুর্নীতিতে আমরা এই কাজটা যেন করতে পারি। একদম। এবং আমি তো চাইবো যে একজন এমএলএ এমপি থেকে ডাবল স্যালারি হোক একজন সেনা জওয়ানের, স্টার্টিং থেকে হোক, এটাই হওয়া দরকার। দে আর রিয়েল হিরো। স্যার, একদম রাজনীতির কথা যখন বললেনই, আপনিও রাজনীতিতে এসেছেন এবং অবসর নেওয়ার পরে, এবং যদি ভুল না করি আসানসোল এবং দুর্গাপুর দুবার আপনি বিধানসভায় লড়াই করেছেন। তো স্যার একদম কান ঘেঁষে জয় বেরিয়ে গেছে, 2-3 হাজার, মানে ভুল না করলে 2-3 হাজারের ডিফারেন্স ভোটে। তো কি মনে হয় পশ্চিমবঙ্গে 2026-এ কে আসবে? দেখুন, 2026 তো আরো দূর আছে, যে ইলেকশন, এখন ইলেকশন কবে হবে, এপ্রিল মেতে হবে না আরো পিছিয়ে যাবে, সময় বলবে। তবে আজকের যে অবস্থা, আমি দুটো পার্টিকেই খুব, দুটো রাজনৈতিক দলকে খুব কাছ থেকে দেখেছি। একদম শীর্ষ জায়গায় যারা ডিসিশন মেকার, তাদের সঙ্গেই ছিলাম। আমার মনে হয় এখনও ভারতীয় জনতা পার্টি নিশ্চিতভাবে দিল্লিতে তারা শাসন করছে, কিন্তু তাদের কোথাও না কোথাও বাংলার ওপর তাদের দৃষ্টিতে আমার মনে হয় কোথাও কোথাও তাদের অসুবিধা ছানি পড়েছে, ক্যাটারাক্ট অপারেশন দরকার। তো বাংলায় যখন তারা দেখে, তাদের একটা ছানি আছে চোখে, দুটো চোখে না, একটা চোখে দেখতে পায়, একটা চোখে ছানি আছে। ছানির অপারেশনটা আমার মনে হয় বাংলাকে পরিষ্কার, বাংলার যে পালস, বাংলার যে সাহিত্য, কৃষ্টি, এটা কোথাও না কোথাও একটা গ্যাপ। এটা যদি হিন্দি গোবলয়ের সঙ্গে বাংলাকে গুলিয়ে ফেলা হয়, একই টেমপ্লেট যদি উত্তরপ্রদেশ, বিহার অথবা হরিয়ানার টেমপ্লেট যদি বাংলার ওপর ফেলা হয়, সেটা কোথাও না কোথাও তারা ভুল করছে। কারণ বাংলার যে অস্মিতা, বাংলার দেখবেন প্রত্যেক বাঙালির যে অস্মিতা, একটা প্রাইড, দ্যাট আই এম এ প্রাউড বেঙ্গলি, যে আমরা বসে এটা কোথা থেকে আসছে, দ্যাট আমাদের অস্মিতা। আমরা একটু নিজেদের ইন্টেলেকচুয়াল ভাবি, আমরা শুধু ভাবি না, আমরা পড়াশোনা করি, আমরা পড়ি, আমরা নিজেদের আরও সাহিত্য জ্ঞান বাড়াই, যেটা অন্যান্য জায়গায় হয় না। তাই আমাদের সঙ্গে একটা ডিফারেন্স আছে, সেই ডিফারেন্সটা যদি হিন্দি গোবলয়ের সঙ্গে না মিলিয়ে ফেলে মুশকিল। এবং আমরা দেখুন, গ্রামগঞ্জে, আমরা তো শুধু শহর দেখলে হবে না, গ্রামগঞ্জে 24 ঘন্টা 7 দিন যারা পাশে আছে, তারা কিন্তু, যারা দেখুন অনেক এই যারা শাসক দল আছে তাদের বিরুদ্ধে প্রচুর কথা, আমি যে ভালো কথা বললাম মানে যে শাসক দল বিরাট ভালো কাজ করছে, এটাও না। শাসক দলের বিরুদ্ধে দুর্নীতির অনেক অভিযোগ আছে, কোট আনকোট। সেই অভিযোগটা তো চেঞ্জ হচ্ছে না টু যে সত্যি করে যে তারা করেছে, তাদের নামে 2014-15 থেকে বলা হচ্ছে অভিযোগ, এটা এই চুরি করেছে, ও এই চুরি করেছে, এই সিবিআই হচ্ছে, ইডি হচ্ছে, এতবার রেড হচ্ছে, কিন্তু কারোর পানিশমেন্ট হচ্ছে না, ঠিক, কোনো প্রুফও হচ্ছে না, কোনো প্রুফ নেই। তাহলে এক হতে পারে, দুটো হতে পারে, আমরা সাধারণ মানুষ কি বলবো, যে মিথ্যে বলছে, যে নিচু বাংলাকে নিচু দেখাবার জন্য, আর বাংলার শাসক দলকে নিচু দেখাবার জন্য একটা মিথ্যে প্ররোচনা দিয়ে মানুষকে খেপিয়ে তুলছে, অথবা ইডি সিবিআই ভোটের আগে নিয়ে এসে এখানে একটা অশান্তর ব্যবস্থা করছে।
অথবা এই যে বিভিন্ন সময় এই যে বিভিন্ন প্রকল্প ভারতীয় জনতা পার্টির, আমি ওই জন্য কেন ছানি বলছি, বাংলাকে ইলেকশনের আগে কেন মনে হয় এই ইলেকশন সারা হবে বছর আর কেন 2 মাস, নর্মাল ইলেকশন তো এই ফেব্রুয়ারি 3rd উইকে ডিক্লেয়ার হয়ে যাবে। কবে ইলেকশন হবে যদি ঠিক মতন হয়, তো যদি হয় তাহলে জানুয়ারি মাসে ডিসেম্বর মাসে সবাই আসা শুরু করছে। এই বিগত 5 বছরে বাংলাকে সবাই ভুলে যায়, বাংলার কথা কেউ মনে রাখে না। তখন এই সরকার, শাসক সরকার ভালো হোক, এই শাসক দলটা ভালো হোক খারাপ হোক, 10টা খারাপ থাক, এই খারাপের মধ্যেও তো এরা একটু ভালো হলেও ভালো, একটু ভালো। কারণ আমাদের বাঙালিয়ানার, যদি বাঙালির কথা বলে তাহলে অনেক খারাপ আছে। দেখুন আইন শাসন নিয়ে অভিযোগ আছে, ল নিয়ে আমরা জানি বিলডাঙ্গায় কি হয়েছিল, একজন সাংবাদিককে, মহিলা সাংবাদিককে কিভাবে মারধর করলো, সেটা তো উচিত নয়। কিন্তু সেই জায়গাতেও সেই জায়গাটা হলো তো ভারতীয় জনতা পার্টির, যদি তারা আসতে চায়, এই দুটো তো বাইপোলার হয়ে গেছে, এখন অন্য কোনো দল নেই, যারা আছে তারা প্রায় সাইনবোর্ড, তাদের দেখা যায় না। এই দুটো দল বাইপোলার করে দিয়েছে, দুজন দুজনকে গালাগালি দেয়, দুজনেরই কারোর কিছু হয় না, এ ওকে খারাপ বলে, ও ওকে খারাপ বলে। বাট ওভারঅল আমরা যেটা দেখছি, যদি আমরা মানে সিরিয়াস নোট বলি, যে ভারতীয় জনতা পার্টির বাংলার মনে হয় অনলি বিফোর ইলেকশন 365 দিন মানুষের পাশে তাদের আমরা পাই না। ট্রেন যদি এই ধরুন আজকে কালকে যে কয়েকদিন আগে যে আমরা দেখলাম যে একটা বন্দে ভারত, এই কয়েকদিন আগে প্রধানমন্ত্রী এলেন, প্রধানমন্ত্রী তো 2 বছর আগে আসতে পারতেন, 1 বছর আগে বিভিন্ন জায়গায় করেছেন, সেই সময় কেন করেননি? এইটা আমাদের এই ভোট পাখি জিনিসটা ভালো লাগে না। তার মানে বোঝা যাচ্ছে বাংলার মন জয় করার জন্য শুধু ভোটের আগে আসা। ঠিক। তো এখানে কোথাও না কোথাও একটা, স্যার আর্মি মানে তো একটা স্বচ্ছ প্রতিষ্ঠান, একটা স্বচ্ছ সেক্টর। তাহলে আপনি একজন এক্স আর্মি হয়ে, একজন কর্নেল হয়ে রাজনীতিতে আসার সাহস দেখালেন। আমি তো চাইবো এরকম অনেক এক্স আর্মিরা তারা এই স্বচ্ছতার সঙ্গে রাজনীতিতে আসুক, তাহলে আমরা বিশুদ্ধ রাজনীতি পাবো। তো আসেন না কেন, সেই সাহসটা পান না কেন? দুটো, একটা হচ্ছে যারা আসতে চায় তাদের যে তারা যে এই একটা, আমি বলছি স্বচ্ছ, যেটা ইউজ করলেন কোট আনকোট, দুর্নীতিবিহীন জায়গায় তারা যদি কথা বলতে, সেটা অনেকের হয়তো পছন্দ না। এবং মোস্ট অফ দ্য আর্ম ফোর্সেস লোক দেখবেন মুখের ওপর যেটা সত্যিটা সত্যি বলবে, ওটাকে ঘুরিয়ে পেঁচিয়ে এত। অনেকে বলে রাজনীতিটা না কলেজ থেকে করতে হয়, রাজনীতি তো কোনো সাবজেক্ট না। রাজনীতি কি কোনো জায়গায়, পলিটিক্যাল সায়েন্স ইজ এ সাবজেক্ট, বাট রাজনীতি তো কোনো সাবজেক্ট না। রাজনীতি তো পড়ে, রাজনীতি ইজ এক্সপিরিয়েন্স, থ্রু ইয়ার এক্সপিরিয়েন্স। যারা দীর্ঘ অ্যাডমিনিস্ট্রেশনে দেশ চালিয়েছে, যারা দীর্ঘ অ্যাডমিনিস্ট্রেশনে জেলা চালিয়েছে, ডিস্ট্রিক্ট চালিয়েছে, তাদের আমার মনে হয় আরও বেশি এই রাজনৈতিক দলের দরজা খুলে তাদের আহ্বান করা উচিত, তাদের রাখা উচিত। এবং তারা তাদের সাথে থাকলে এই রাজনৈতিক দলগুলো শক্তিশালী হবে, এবং দেশের জন্য যেভাবে ওরা কাজ করেছে তাদেরও একটা যে হাইন্ডসাইটে দেখবে যে কিভাবে আমরা আরও, ধরুন বাংলার কথা বলছি, পশ্চিমবাংলাকে যদি আরও ধরুন 10 জন এরম সিনিয়র অফিসার যদি দুটো দলেই থাকে, ধরুন তৃণমূলেও থাকলে বিজেপিতেও থাকে, তাহলে কার ভালো হবে? বাংলার ভালো হবে, ওই রাজনৈতিক দলটার ভালো হবে। কারণ তাদের শিক্ষা, তাদের ডিসিপ্লিন, তাদের শালীনতার কথাবার্তা, তারা কি চায়, সেটা অনেক বেশি কনস্ট্রাকটিভ হবে ফর ডেভেলপমেন্ট অফ বেঙ্গল। আমরা প্রত্যেকেই চাই যে আমরা যেখানে বাস করি পশ্চিমবাংলা আরও শক্তিশালী হোক, উন্নয়নের দিকে এগিয়ে যাক, আরও ইন্ডাস্ট্রি আসুক, যারা পড়াশোনা আরও ভালো হোক, স্কুল কলেজ, হসপিটালের কাঠামো যেটা একবারে ভেঙে যাচ্ছে, সেই হসপিটালের কাঠামো ভালো। আমার মনে হয় এই কয়েকটা জায়গায় যদি এরা আসে, আরও অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার যেমন IAS IPSদের নিয়ে আসে, বেশি আর্মি অফিসার, বিকজ এরা মাল্টি ট্যালেন্টেড, মাল্টি ফ্যাসেটেড, অনেক জায়গায় ভালো করে কাজ করতে পারবে। স্যার একদম আমার শেষের দিকে কয়েকটা প্রশ্ন, খুব ছোট্ট করে উত্তর চাইবো আপনার কাছে। পশ্চিমবঙ্গ নাকি কয়েক বছরের মধ্যে তৃণমূল ক্ষমতায় থাকলে বাংলাদেশ হয়ে যাবে, আপনার কি তাই মনে হয়? একদম নয়, কারণ বাংলাদেশ একটা অন্য রাষ্ট্র। যদি কোনো অন্য রাজনৈতিক দল সংখ্যালঘু সংখ্যাগুরু এইটার মধ্যে গুলি দিতে চায়, হ্যাঁ কোনো জায়গায় ডেমোগ্রাফিক চেঞ্জ হচ্ছে, বর্ডার কেন্দ্রের অধীনে, বর্ডার আরও সশক্তিকরণ করতে হবে, বর্ডার ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট আরও শক্তিশালী করতে হবে স্বরাষ্ট্রমন্ত্রককে, সেটা আঙুল রাজ্যকে দেখাবে, রাজ্য স্বরাষ্ট্রমন্ত্রককে দেখিয়ে ভারত এবং রাষ্ট্রের এবং রাজ্যের দুটোই খারাপ হবে। তাই পশ্চিমবাংলা বাংলাদেশ কোনোদিনই হবে না। আমি জানি না বাংলাদেশ যদি বারবার লাল চোখ দেখায়, সেটা ভারতের মধ্যে কোনোদিন ঢুকে যাবে কিনা সেটা আমি বলতে পারছি না। আচ্ছা, অটল বিহারী বাজপেয়ী
মনমোহন সিং, নরেন্দ্র মোদি, হু ইজ দ্য বেস্ট পিএম? দেখুন, সবাই সবার সময় দে হ্যাভ ডান এভরিথিং ফর ইন্ডিয়া। আমি যেমন বললাম, প্রত্যেক ভারতীয় সামরিক বাহিনী যখন সে ছিল, সে ভারতের জন্যে ছিল এবং ভারতের ভালোর জন্য, ভারতের হিতের জন্য ছিল। মনমোহন সিং, অটল বিহারী বাজপেয়ী অথবা নরেন্দ্র মোদী, আমি মনে করি তিনজনই বিরাট ভারতকে গড়ার জন্য, ভারতের হিতের জন্য। আজ ভারত যেভাবে সশক্তিকরণ হয়েছে, আজ ভারত যে আর্থিক যে সবলতা, পুরো পৃথিবীতে 4th লার্জেস্ট ইকোনমি, নিশ্চিতভাবে মনমোহন সিং এর তার বিরাট। তো সবাই সবাই সময় ভারতের হিতের জন্য, ভারতের জন্য নিশ্চিতভাবে ভালো কাজ করে চলেছেন। আচ্ছা, মুখ্যমন্ত্রীর গান কবিতা কেমন লাগে? দেখুন, এটা আমি খুব একটা মুখ্যমন্ত্রীর গান কবিতা শুনিনি, তবে লোকে বলে উনি একটা, দেয়ার টু স্কুল অফ থটস। কেউ কেউ যারা মুখ্যমন্ত্রীকে ভালোবাসেন না, তাকে নিয়ে তো মজা করবেনই, তাকে নিয়ে মজা করতে পারে। তবে মুখ্যমন্ত্রীর একটা জিনিসই ভালো লাগে, মুখ্যমন্ত্রী কাউকে তোয়াক্কা করে না। মুখ্যমন্ত্রী জানে যে কীরমভাবে এগিয়ে চলতে হয়। যে আজকে আমাদের দেশে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, 3 বারের চিফ মিনিস্টার, 7 টাইমস এমপি। আমার মনে হয় অনেক, সব তো মানুষ ভালো খারাপ নিয়ে মানুষ, শুধু খারাপটা অনেকে দেখতে চায়, কারণ তাদের রাজনৈতিক উদ্দেশ্য থাকে। আমি আপনি তো কোনো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে কথা বলছি না, যে সেটা মানুষ, এটা লোকতন্ত্র ব্যাপার, লোকই শেষ কথা বলবে। তবে আমরা জানি পশ্চিমবাংলা ভালো হোক, উন্নয়ন হোক, কোন দল আসুক, না দল আসুক, কোন রাজনৈতিক দল আসুক, আমরা জানি না। আমরা চাই যে পশ্চিমবাংলা আরও উন্নয়নের দিকে এগিয়ে আসুক এবং পশ্চিমবাংলার যারা যুবক যুবতী যারা আছে আরও ভালো করুক, বিশ্বে ওরা ছড়িয়ে পড়ুক। এবং আমি বারবার যেটা দিয়ে শেষ করতে চাই, আমি চাই যারা দেখছেন, প্লিজ জয়েন ইন্ডিয়ান আর্মি, ভারতের সামরিক বাহিনী জয়েন করুন। নট অনলি ইউল গেট আ গুড লাইফ, জীবন তো নিশ্চিতভাবে ভালো হবে, তবে ভারতের জন্যে, ভারত চায় আপনার মতন লোক, আপনার মতন যুবক যুবতী সামরিক বাহিনী। স্যার, আমার একটা শেষ প্রশ্ন ছিল, আপনি শেষটা করে দিয়েছেন, কিন্তু আমার একটা শেষ প্রশ্ন ছিল, এটা দিয়ে শেষ করব। পশ্চিমবঙ্গে কি রাষ্ট্রপতির শাসন জারি হয়ে যাওয়া উচিত, যা পরিস্থিতি চলছে, নাকি সেটাই আসন্ন? কি মনে হয়, যেহেতু আপনি একজন কর্নেল, একজন আর্মিতে থাকা একটা মানুষ, খুব ভালো করে দিকটা বুঝতে পারছেন। দেখুন, যদি আইন শাসন এর থেকেও খারাপের দিকে যায়, আইন শাসন যদি, দেখুন আবার আমি যেটা বললাম, সাধারণ মানুষের অসুবিধা হয়, সাধারণ মানুষ বিচলিত হয়, সাধারণ মানুষের প্রাণহানি হয়, গভর্নমেন্ট প্রপার্টি আগুন জ্বলে। তো সেটা যদি কন্ট্রোল, আইন শাসন যদি কন্ট্রোল না করতে পারে, রাজ্য এবং কেন্দ্র দুজনেই যদি কন্ট্রোলের বাইরে চলে যায়, রাজ্যর কাছে আইন শাসন, ল অ্যান্ড অর্ডার ইজ এ স্টেট সাবজেক্ট, সেটা যদি না করতে পারে, তাহলে সেই অবস্থানের দিকে যদি এগিয়ে যায়, তাহলে 356 হবে। বাট 356 করার জন্য দেয়ার আর অনেক আদার রুলস আর দেয়ার। কেউ স্বপ্ন দেখলেই 356 হবে না। তবে আমি আবার বলছি যে সাধারণ মানুষ যদি তার প্রাণহানি হয়, গভর্নমেন্ট প্রপার্টি যদি বাঁচানো না যায়, সেই জায়গায় যদি আইন শাসন ফেরাবার জন্য, সাধারণ মানুষের জীবন নর্মালাইজ করার জন্য যদি পশ্চিমবাংলাকে একটা গঠনমূলক জায়গায় নিয়ে আসতে হয়, যদি 356 করা হয়, ওয়াই নট? আমরা চাই, সাধারণ মানুষ চাই যে পশ্চিমবাংলায় আইন শাসনটা ফিরে আসুক, কোনো মহিলাকে বিব্রত হতে হোক না হোক, যেমন বেলডাঙ্গায় হয়েছে, কোনো সাংবাদিককে মার খেতে না হোক, কোনো মহিলা রাত 2টোর সময় পশ্চিমবাংলা, শুধু কলকাতা না, পশ্চিমবাংলা যেখানে ইচ্ছে রাস্তায় হেঁটে যেতে পারুক। আমরা সেই পশ্চিমবাংলা দেখতে চাই। আমরা ওই পশ্চিমবাংলা দেখতে চাই যেখানে শিক্ষা, স্বাস্থ্য এবং শিল্প তিনটে সমানভাবেই একসাথে চলে। সেই পশ্চিমবাংলা আমরা দেখতে চাই, যে পশ্চিমবাংলায় স্বপ্ন যারা রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, এরা যারা এই লুমিনারিস, যারা রাজা রামমোহন রায় যারা দেখেছিল পশ্চিমবাংলাকে, সেই পশ্চিমবাংলা আমরা আবার ফিরে ফিরতে চাই। মেরা ভারত মহান, মেরা ভারত মহান। জয় হিন্দ। থ্যাংক ইউ ভেরি মাচ। জয় হিন্দ। খুব ভালো থাকুন। আজকে আশা করি সেনা জওয়ান এবং সেনা বাহিনী, এটা নিয়ে অনেক কিছু আপনাদের সামনে তুলে ধরতে পারলাম। এভাবেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন আর প্লাস নিউজ ডিজিটাল।